আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে চলে এলাম পরিমাণগত রসায়নের অনুশীলনী প্রশ্ন সলভিং। সো আমরা প্রথম প্রশ্নটা দেখি। দেখো 0.44 গ্রাম কার্বন ডাই অক্সাইডের অণুর সংখ্যা কত? ভাই এই ধরনের প্রশ্নে আমরা প্রশ্ন দেখলেই কি করব যে ভাই অণুর সংখ্যা বলছে। তার মানে এটার মোল সংখ্যাটা আমার বের করতে হবে। বা কত মোল আছে এটা আমাদের ভাবতে হবে। বা এটার মোলার যে আমাদের মাস বা আমাদের যে আণবিক ভর এইটা সম্পর্কিত আমরা কিভাবে বের করতে পারি। ওকে? সো দেখো আমরা জানি যে ভাই ১ মোলে আমাদের অ্যাভোগাড্রো সংখ্যা থাকে। অ্যাভোগাড্রো সংখ্যা কত? 6.023 × 10^23। এখন বলেছে 0.44 গ্রাম। আমরা জানি ১ মোলে আমাদের কার্বন ডাই অক্সাইড থাকে কত? ভাই 44 গ্রাম। তো এইটা যদি হয় 0.44 গ্রাম তার মানে আমাদের মোল হবে কত? আমাদের এটাকে ১০০ দ্বারা ভাগ করতে হবে। তাহলে কি 0.01 মোল। 0.01 মোল। এখন যেহেতু 0.01 মোল আমাদের ১ মোলে ছিল অ্যাভোগাড্রো নাম্বার। তার মানে কি 6.023 into 10^23 আর এটা যদি আমরা কত দ্বারা ভাগ করব 100 দ্বারা যদি ভাগ করি তাহলে আমাদের কি 0.01 হইছে। তার মানে এইটাকেও আমাদের 100 দ্বারা ভাগ করতে হবে। 100 দ্বারা ভাগ করলে কত হবে ভাই? 6.023 into 10^21 বুঝতে পারছো? যে ভাই আমরা মোল সংখ্যা বের করলাম। আমরা এই জায়গায় কি বের করছি ভাই? মোল সংখ্যা বের করছি। তো মোল সংখ্যা বের করার পর ওইটাকে আর কি এই অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা গুণ করতি। বা ওইটাকে আমরা বলি যে ১০০ দ্বারা ভাগ করতেছি। সেইম কথা, সেইম টাইপ অফ জিনিস। তুমি নানান অ্যাপ্রোচ এ আগাইতে পারো। তোমার বিভিন্ন অ্যাপ্রোচ আছে। তুমি যে অ্যাপ্রোচ এ আগাবা সেটাতেই হবে। ওকে? আচ্ছা। এরপরে পটাশিয়াম ডাইক্রোমেটে আমাদের ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত? এখন পটাশিয়াম ডাইক্রোমেটের সংকেত কি? K2 Cr2O7 এটা তো আমাদের পটাশিয়াম ডাইক্রোমেট। এখন বলছে এই ক্রোমিয়ামের জারণ সংখ্যা। আমরা যখনই যেটার জারণ সংখ্যা বলে সেটাকে আমরা ধরে নেই x সেটাকে কি ধরে নেই? x। তো আমি যদি এটাকে x ধরে নেই তাহলে কি হবে? যে ভাই আমার এই টোটালটার তো কোনো আধান নাই বা চার্জ নাই। কোনো চার্জ নাই তো। তাহলে টোটাল জারণ সংখ্যা কত? ০। সো আমি যদি দেখি আমরা জানি পটাশিয়ামের কত? +1 ইনটু ২, ২ মোল আছে যেহেতু। আর বলছে ক্রোমিয়ামের আছে ২ টা x ইনটু 2 প্লাস অক্সিজেনের আমরা কি জানি? -2 আছে ৭ টা ইজ ইকুয়াল টু 0। সো এটাকে আমরা কি লিখতে পারি? যে ভাই ২ প্লাস 2x মাইনাস 14 ইজ ইকুয়াল টু 0। ওই পাশে নিয়ে যাই, এই পাশে এই পাশ করলে আমরা দেখতে পাচ্ছি 2x ইজ ইকুয়াল টু 12। সুতরাং x ইকুয়াল টু কত ভাই? ৬। বুঝতে পারছো? ম্যাথগুলো এরকম। আমি তোমাকে এমনভাবে সলভ করাবো যে ভাই তুমি পরীক্ষা হলে কেমনভাবে করবা? তোমার মাথায় পরীক্ষা হলে কি খেলবে? ওকে? সো এইটা হলো আমাদের সংকেত। সো এই যে জারণ সংখ্যা যেটা বের করব এটাকে আমরা x ধরবো। x ধরে আমরা এইভাবে করব। ম্যাথ জান। উত্তর হলো +6। তারপরে সবুজ ভিট্রিওলের সংকেত কোনটা? আমরা নানান ভিট্রিওল সম্বন্ধে জানি। আপাতত ২ টা নিয়েই পড়ি। একটা হলো সবুজ ভিট্রিওল, আরেকটা হলো আমাদের ব্লু ভিট্রিওল। সবুজ ভিট্রিওল মানেই আমাদের থাকবে কি ভাই? ফেরাস সালফেট। কি ভাই? ফেরাস সালফেট। তার সাথে কত অণু পানি? তার সাথে কত অণু পানি? আমরা জানি ফেরাস সালফেটের সাথে থাকবে ৭ অণু পানি। আর ব্লু ভিট্রিওল কোনটা ভাই? আমাদের কপার সালফেটের সাথে ৫ অণু পানি। এটা হলো আমাদের কি? ব্লু ভিট্রিওল। ওকে? ঠিক আছে? কপার সালফেটের সাথে ৫ অণু পানি হলো ব্লু ভিট্রিওল বা নীল ভিট্রিওল। আর সবুজ ভিট্রিওল কি ভাই? আমাদের যে ফেরাস সালফেট এটার সাথে ৭ অণু পানি। ওকে? ডান। এই কপার সালফেটের সাথে ৫ অণু পানি আরেক নাম কি ভাই? তুত। কি ভাই? তুত। ওকে? ডান। বায়ুতে অপরিবর্তিত থাকে কোনটি? ভাই বায়ুতে কোনটা অপরিবর্তিত থাকবে? যেটা আমাদের প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। ঠিক আছে? যেটা হলো কি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। কোনটা ভাই? যেটাতে কার্বন থাকবে সেইটা। যেটাতে কি থাকবে ভাই? কার্বন থাকবে সেইটা। তো কার্বন আছে কোনটায়? কার্বন আছে ভাই আমাদের এইটায়। সো উত্তর হলো এইটা। যেটা বায়ুতে আমাদের অপরিবর্তিত থাকবে। দেন নিচের কোনটিতে বেশি পরমাণু থাকে ভাই? বেশি পরমাণু কোনটায় থাকবে? যেটার আমাদের মোল সংখ্যা বেশি। যেটার আমাদের কি বেশি? মোল সংখ্যা বেশি। সো ভাই আমাদের মোল সংখ্যা মানে কি? n। যেটা আমাদের মোল সংখ্যা বেশি মানে আমাদের n বেশি। কি বেশি? n বেশি। এখন এটাতে আমাদের n কোনটায় বেশি দেখি তো। আমাকে বলছে যে ১.১ গ্রাম হাইড্রোজেন অ্যাটম। তার মানে এই জায়গায় n ইজ ইকুয়াল টু আমাদের উপরে হলো ১.১ আর নিচে হলো ১। মানে আমাদের গ্রেটার দেন 1। n ইজ গ্রেটার দেন 1 আমাদের এই কেসে। পরের কেসটা দেখি 0.6023 তার মানে এই জায়গায় আমাদের ১০ দ্বারা ভাগ করা হয়েছে মোল সংখ্যাকে, আমাদের অ্যাভোগাড্রো সংখ্যাকে। তার মানে মোল সংখ্যাকেও আমাদের
10 দ্বারা ভাগ করতে হবে, তাহলে n ইজ ইকুয়াল টু 0.1। কত ভাই? 0.1। ওকে, গেল। এরপরে আমাদের গ নাম্বারে 2 গ্রাম হিলিয়াম। সো n ইজ ইকুয়াল টু w বাই m। সো উপর হলো 2, নিচে হলো 4, নিচে কি 4, সো এটা কি হাফ। সুতরাং n ইজ ইকুয়াল টু কি 0.5, n ইজ ইকুয়াল টু কি 0.5। এরপরে হলো 7 গ্রাম n অ্যাটম। ভাই আমরা জানি n ইজ ইকুয়াল টু w বাই m, উপর হলো 7, এটার মোলার মাস কত ভাই 14, তার মানে এটা হলো 0.5। তাহলে আমাদের n সবচেয়ে বড় কোনটা? n সবচেয়ে বড় হলো আমাদের এই যে এইটা প্রথমটা। তো যেইটাই আমাদের n বড় বা মোল সংখ্যা বড়, সেটা পরমাণু সংখ্যাও বেশি হবে। তো সবচেয়ে বেশি পরমাণু কোনটায় থাকবে ভাই? আমাদের প্রথমটায় থাকবে। ডান। দেন আমাদের এসএটিপি তে গ্যাসের মোলার আয়তন কত? আমরা কয়েকটা সিনারিও জানি। একটা হলো আমাদের এইচটিপি, এসএটিপি, এনটিপি। আমরা এইসব নিয়ে আগেও পড়ছি। আমি জাস্ট এখানে মোলার আয়তনটা বলবো যে ভাই এসটিপি তে মোলার আয়তন কত? 22.4 লিটার। এসএটিপি তে কত? 24.789 লিটার। এনটিপি তে কত? 24.04 লিটার। সো আমাদের বলছে এসএটিপি। এসএটিপি তে কত? 24.789, যেটাকে আমরা বলতে পারি 24.8 লিটার। ডান। খুবই সহজ। তারপর আমাদের প্রমাণ তাপমাত্রা ও চাপে কোন গ্যাসের 1 গ্রাম সবচেয়ে বেশি আয়তন দখল করে? ভাই সবচেয়ে বেশি আয়তন দখল করা মানে কি? আমাদের ভি সবচেয়ে বড় কোনটাই হবে বা ভি সবচেয়ে বেশি কোনটা হবে? ভাই ভি সবচেয়ে বেশি সেইটাতেই হবে যেটার এন সবচেয়ে বড় হবে, যেটার এন সবচেয়ে বড় হবে। তো যেটার ভি বড় সেটার এনও বড়। তাহলে আমার বের করতে হবে সবচেয়ে বড় এন কোনটার। এখন আমার বলছে যে থাকবে হলো 1 গ্রাম। থাকবে কত? 1 গ্রাম। সো আমরা দেখি n ইজ ইকুয়াল টু 1 বাই সামথিং, n is equal to 1 by something, n is equal to 1 by something, n is equal to 1 by something। এখন 1 by কি? এটার মোলার মাস বা এটার আণবিক ভর বা এটার পারমাণবিক ভর। সো এটা আণবিক ভর কত? ভাই আমরা জানি N2 মানে 28, তারপর হলো H2 মানে আমাদের 2, O2 মানে হলো 1632। তো দেখো আমাদের কি অক্সিজেনে কত? 32, আর আর্গনে কত? আর্গন হলো আমাদের ভাই 40। এখন ভাই তুমিই বলো এখানে N সবচেয়ে বড় কোনটার? এখানে n সবচেয়ে বড় কোনটার? n সবচেয়ে বড় হলো আমাদের এই যে এইটার, যেটার নিচে সবচেয়ে কম সেটাই আমাদের n বড়। তো যেটার n সবচেয়ে বড় সেটার v সবচেয়ে বড়, মানে সবচেয়ে বেশি আয়তন দখল করবে। তাহলে সবচেয়ে বেশি আয়তন দখল করবে কোনটা? ভাই আমাদের এই যে খ নাম্বারটা বা হাইড্রোজেন। বুঝতে পারছো? ডান। দেন আমাদের বলছে এই যে -273 ডিগ্রি সেলসিয়াস মানে 0 কেলভিনে আমাদের মোলার আয়তন কত? ভাই 0 কেলভিন বা -273 ডিগ্রি সেলসিয়াসে আমাদের সবচেয়ে মোলার আয়তন কত হবে? 0। ডান। তারপরে আমাদের 10 সেন্টিমিটার কিউব মানে 10 কিউবিক সেন্টিমিটার 0.1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড বা হাইড্রোজেন ক্লোরাইড দ্রবণ প্রশমনের জন্য সোডিয়াম হাইড্রোক্সাইডের ডেসিমোলার দ্রবণের কত আয়তন প্রয়োজন? ভাই এইসব ক্ষেত্রে আমরা একটা ফর্মুলা ইউজ করি। সেটা কি? যে ভাই E V1S1 ইজ E V2S2। ই মানে কি? ই মানে হলো তুল্য সংখ্যা বা ইকুইভ্যালেন্ট নাম্বার। সো এই দুইটার ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট নাম্বার হলো 1। সো এই ইকুইভ্যালেন্ট নাম্বার হলো 1। প্রথম ব্র্যাকেটে ভি কত? 10। দ্বিতীয়টার ক্ষেত্রে মানে প্রথমটার ক্ষেত্রে এস কত? 0.1। দ্বিতীয়টার ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট নাম্বার 1। ভি কত? ভিটাই আমাদের কি বের করতে বলছে। সো ভি হলো আমাদের V2 এবং বলছে এই জায়গায় কি ডেসিমোলার, ডেসিমোলার মানে 0.1। সো এটা যদি আমরা করি দেখো তাহলে কি 0.1 0.1 কাটা 1 1 কাটা, সুতরাং V2 ইজ ইকুয়াল টু কত? 10 সেন্টিমিটার কিউব। V2 কত ভাই? 10 সেন্টিমিটার কিউব। ম্যাথ ডান। উত্তর কি ভাই? 10 সেন্টিমিটার কিউব। দেন প্রমাণ অবস্থায় 9 গ্রাম পানিতে কয়টা হাইড্রোজেন পরমাণু আছে? ভাই এই প্রশ্নটা আমাদের ম্যাক্সিমাম ভুল করে। তুমি একটু চেষ্টা করো তো নিজে নিজে। এই প্রশ্নটা দেখবো যে ম্যাক্সিমাম। তুমি একটু ভিডিওটা পজ করে চেষ্টা করো। সো দেখো আমি সলভটা করে দিই ততক্ষণে। তো প্রমাণ অবস্থায় 9 গ্রাম পানিতে কয়টি হাইড্রোজেন পরমাণু থাকে? ভাই দেখো আমাদের পানি বা H2O এটা আণবিক ভর কত ভাই? 18 গ্রাম। কত ভাই? 18 গ্রাম। এখন 18 গ্রাম পানিতে হাইড্রোজেন পরমাণু কয়টা থাকে? ভাই খুব স্বাভাবিকভাবেই তোমার উত্তর হবে 6.023 × 10⁻23। খুব স্বাভাবিকভাবে উত্তর হবে। কিন্তু এখন তুমি দেখো তো যে ভাই এই জায়গায় হাইড্রোজেন কয়টা আছে? 2টা আছে না? সো এটাকে আমাদের 2 দ্বারা গুণ করতে হবে। কত দ্বারা গুণ করতে হবে? 2 দ্বারা গুণ করতে হবে। ওকে, তাহলে 1 গ্রাম পানিতে কত থাকবে? আমাদের
6.023 into 10 to the power 23 into 2 by 18। ওকে, 9 গ্রাম পানিতে কত থাকবে ভাই? 6.023 into 10 to the power 23 into 2 by 18 into 9। এখন তুমি বলো, আমি যদি কাটাকাটি করি ভাই, আমি যদি কাটাকাটি করি 9 18 2 2 2 কাটা 1, তাহলে আমাদের অ্যানসার কত থাকতেছে? অ্যানসার আমাদের এই 6.023 into 10 to the power 23 থাকবে। বুঝতে পারছো? যেহেতু পরমাণু বলছে, আমাকে যদি অণু বলতো তাহলে আমাকে 2 দ্বারা গুণ করতাম না। যেহেতু পরমাণু বলছে, হাইড্রোজেন পরমাণু আছে 2টা, সো আমাকে 2 দ্বারা গুণ করতে হবে। এবং পরের বছর 9 গ্রাম আমি ঐকিক নিয়মে ম্যাথ করে দিই। ওকে, উত্তর আমাদের ডান। এরপরে 14 গ্রাম নাইট্রোজেন গ্যাসে কতটি অণু বিদ্যমান? সেম টাইপ অফ প্রশ্ন, জাস্ট কতটি অণু বলা আছে, পরমাণু কিন্তু বলা নাই। ভাই নাইট্রোজেন গ্যাসে অণু কয়টা? ভাই নাইট্রোজেন গ্যাসের অণু আমরা বলতেছে, তাহলে তো এটাকে পরমাণু বললে আমি 2 দ্বারা গুণ করতাম। যেহেতু অণু বলছে তাহলে আমার কোনো 2 দ্বারা গুণ নাই। সো আমি নরমাল ম্যাথ যদি করি তাহলে এটার মোলার ম্যাথ কত ভাই? 28 গ্রাম। সো 28 গ্রামে থাকবে হলো 6.023 into 10 to the power 23। 1 গ্রামে থাকবে কত? আর আমাদের 14 গ্রামে থাকবে কত? আসলে এটাকে আমরা আসলে 2 দ্বারা ভাগ করব। বোঝাই যাচ্ছে এটাকে আমরা 2 দ্বারা ভাগ করব। তাও আমি ম্যাথটা করে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। এই যে 2, সো 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করলে আমরা কি পাবো? 3.011। কি ভাই? 3.011 into 10 to the power 23। উত্তর হবে খ। ওকে, আমরা এই জায়গায় ভুল করি উইথ 10 to the minus 23, এটা আমরা খেয়াল করি না। ডান। তারপরে বলছে নিচের 2% এই W/V জলীয় দ্রবণগুলোর কোনটি স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি? ভাই স্ফুটনাঙ্ক যখনই দেখি এবং তখন যদি তুমি একটু দেখো যে ভাই আচ্ছা CL সামথিং কিছু আছে এবং এই জায়গায় আমাদের ধরো ওই যে ক্যাটনটা চেঞ্জ হয়ে গেছে, তখন আমাদের মাথায় খুব সুন্দরভাবে একটা জিনিস খেলে, পোলারায়ন। ভাই পোলারায়ন ছাড়াও এটাকে ব্যাখ্যা করা যায়, বাট আমরা এত কষ্ট করব কেন ভাই? আমরা একটু আরামপ্রিয় মানুষ। তো পোলারায়নের ক্ষেত্রে আমরা কি জানি যে ভাই ক্যাটায়ন, আমাদের ক্যাটায়নের আকার যত কম আমাদের পোলারায়ন তত বেশি। ক্যাটায়নের আকার যত কম পোলারায়ন তত বেশি, আর পোলারায়ন যত বেশি আমাদের সমযোজী বৈশিষ্ট্য তত বেশি। আর সমযোজী বৈশিষ্ট্য যত বেশি, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক যা বলো তুমি সব তত কম। গলনাঙ্ক বলো স্ফুটনাঙ্ক বলো সব তত কম। তার মানে আমার বের করতে হবে যে ভাই এতগুলোর মধ্যে কোনটার আমাদের পোলারায়ন সবচেয়ে কম। কোনটার পোলারায়ন সবচেয়ে কম হবে? ক্যাটায়নের আকার যেটার সবচেয়ে বড়, ক্যাটায়নের আকার যেটার হবে সবচেয়ে বড় সেইটার স্ফুটনাঙ্ক হবে সবচেয়ে বেশি। ওকে, সো এখন বলো এই জায়গায় তো CL সেম, বিআরটাকে আমি আপাতত আলাদা রাখতেছি। তো CL যদি সেম থাকে, এটার মধ্যে সবচেয়ে বড় ক্যাটায়ন কোনটার? রুবিডিয়াম ক্লোরাইড। উত্তর কি হবে? রুবিডিয়াম ক্লোরাইড। ওকে, একদম সহজ। বিআরটা কেন আমি এই হিসাবে আনলাম না? কারণ তুমি দেখো আমাদের Cl দিয়েই ম্যাক্সিমাম, আর বিআর এর যেটা সেটা হলো আমাদের সোডিয়াম। আমাদের যদি রুবিডিয়াম ক্লোরাইড এবং রুবিডিয়াম ব্রোমাইড থাকতো তাহলে আমরা সেই ক্ষেত্রে কল্পনা করতাম, যেহেতু এটা সোডিয়াম আমাদের ওই জায়গায় ক্যাটায়নের আকার অলরেডি কম, সো এটা উত্তর হবে না। সো উত্তর কি আমাদের? রুবিডিয়াম ক্লোরাইড। অ্যান্সার ডান। দেন 500 মিলিলিটার 0.5 মোলার H2SO4 দ্রবণের ঘনমাত্রা ppm এককে কত? আমরা যখনই ঘনমাত্রাকে ppm এ প্রকাশ করতে যাই, মানে মোলার থেকে ppm, সো এটা ক্ষেত্রে আমরা একটা ফর্মুলা ইউজ করি, S into m into 1000। S into m into 1000। তাহলে S into m into 1000 এ বের বসালে কি হবে? যে ভাই S মানে আমাদের ঘনমাত্রা 0.05, আমাদের ওই আয়তন মাইতন কিছু লাগবেই না। মোলার মাস ভাই আমাদের H2SO4 এর মোলার মাস কত? মুখস্থ 98 into 1000। সো তুমি আগে এই 1000 কে এই আমাদের 0.5 কে দ্বারা কি করো? গুণ করো, তাহলে কি 50 into 98, 50 into 98 যদি আমি করি তাহলে আমরা কি পাবো? যে ভাই আমাদের 49 রিলেটেড সামথিং হবে। এখন 49 রিলেটেড কোনটা? ভাই আমি গুণ করি, একদম মানে ঠাড়া গুণ। সো 98 50, সো এই জায়গায় আমাদের 0 0 হাতে একটা 0,
তাহলে 5 8 40, হাতে আছে 4, 4 5 45, তো আছে আমাদের 49। সো আমাদের কত হয়, মানে 5 নং 45, হাতে ছিল 4, তো উত্তর হলো 4900 ppm। উত্তর কত, 4900 ppm। ওকে, বুঝতে পেরেছো? একদম ভাই গুণ, ঠাড়া গুণ, ছোটবেলায় গুণ করছো না, সেই ঠাড়া গুণ। ওকে, সো ফর্মুলাটা আমাদের মাথায় রাখতে হবে যে h ইনটু m ইনটু 1000। ওকে, ডান। এরপরে আমাদের প্রশ্ন যে ভাই 0.5 নাইট্রিক অ্যাসিড, 0.5 মোলার নাইট্রিক অ্যাসিডের ঘনমাত্রা ppm এককে কত? সেম ম্যাথ, 0.5 ইনটু নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিডের আমাদের কত, মোলার মাস কত ভাই? 1 যোগ কত 14 যোগ কত ভাই আমাদের 48, সেটা কত হয় আমাদের ভাই 63, কত 63 ইনটু আমাদের কত ভাই 1000, ইনটু কত 1000। সো সেম আগের মতন, সেটা আমরা কি করতে পারি, এটা হয়ে হলো আমাদের 500 ইনটু আমাদের 63, 500 ইনটু 63। ওকে, 500 ইনটু 63 কে আমরা এখন গুণ করব, যে ভাই 500 ইনটু 63, ছোটটাকে নিচে দেই। তো আমাদের কি 0 0 15, তারপর কি একটা 0 0 0 30, তো কত হয় 31500। উত্তর হলো আমাদের 31500 ppm। একদম ঠাডা আমাদের কি গুণ, ঠাডা গুণ। উত্তর হলো 31500। ওকে, 31500 ppm, উত্তর ডান। দেন 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের তাপীয় বিযোজনে উৎপন্ন কার্বন ডাই অক্সাইডের ভর কত? ভাই এইসব ক্ষেত্রে আমরা সবসময়, যেহেতু মানে একটা বিক্রিয়ক তারপরে একটা উৎপাদক আছে, এইদিকে মানে উৎপাদ আছে, বিক্রিয়ক আছে, উৎপাদ আছে, তো আমরা আগে বিক্রিয়ক আর উৎপাদের যে ইকুয়েশনটা সেটা আমরা একটু দেখার চেষ্টা করবো। আমরা জানি ক্যালসিয়াম কার্বনেটের এখানে যদি আমরা দেখি, তাহলে বিযোজনে আমরা পাই ক্যালসিয়াম অক্সাইড আর হলো আমাদের কার্বন ডাই অক্সাইড। এখন এইখানের 1 মোলে আমাদের কার্বন ডাই অক্সাইডে কত মোল পাচ্ছি? 1 মোল পাচ্ছি। তার মানে আমাদের এই জায়গায় ক্যালকুলেশন খুবই সহজ। ওকে, সো আগে দেখি আমরা এইটার কত মোল আছে। আমাদের এখানে মোল আছে কত? আমরা জানি ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর হলো 100, কত 100, আছে হলো 50 গ্রাম। তাহলে মোল কত আছে ভাই? মোল হলো 0.5 মোল, আছে কত 0.5 মোল। তাহলে 1 মোলের জন্য যদি আমরা 1 মোল কার্বন ডাই অক্সাইড পাই, তাহলে 0.5 মোল ক্যালসিয়াম কার্বনেটের জন্য আমরা পাবো 0.5 মোল কার্বন ডাই অক্সাইড। সো 0.5 মোল কার্বন ডাই অক্সাইডের আমাদের আণবিক ভর কত ভাই? কার্বন ডাই অক্সাইড 1 মোলের জন্য ভর হলো 44 গ্রাম। তাহলে 0.5 এর জন্য 2 দ্বারা ভাগ করলে কত ভাই? 22 গ্রাম। উত্তর হলো 22 গ্রাম। উত্তর কত? 22 গ্রাম। উত্তর ডান। তারপর 1 মিলিমোল সালফিউরিক অ্যাসিডের ভর কত ভাই? 1 মোলের ভর হলো ভাই আমাদের 98 গ্রাম। 1 মিলিমোল মানে আমি ভাগ করব 1000 দ্বারা। কত দ্বারা ভাগ করব? 1000 দ্বারা ভাগ করব। তো আমাদের তিনটা ঘর এদিকে আসবে। সো 0.098 গ্রাম। 0.098 গ্রাম। তো 1000 দ্বারা আমরা ভাগ করে দিচ্ছি। ম্যাথ ডান। দেন আমাদের 10% সোডিয়াম কার্বনেট দ্রবণের মোলার ঘনমাত্রা কত? পার্সেন্ট যখনই আমরা পাই, x% যখন আমরা পাই, তখন কি করি যে ভাই 10 ইনটু আমরা 10 ইনটু সামথিং দেই। 10 ইনটু কত দেই? মানে পার্সেন্টেজ। আমি যদি তোমাকে আগে ফর্মুলাটা দেখাই, ফর্মুলাটা হলো x% সামথিং যদি হয়, সেই ক্ষেত্রে আমরা x ইনটু 10 করি, দেন ওইটার মোলার মাস দ্বারা ভাগ করি। এটার যে আমাদের মোলার মাস আছে সেটা দ্বারা আমরা ভাগ করি। ওকে, ভাগ করলে যেটা পাবো সেটাই হলো আমাদের ঘনমাত্রা। তো এই ক্ষেত্রে আমরা ভাগ করি। তো এই জায়গায় আছে আমাদের 10 ইনটু 10। আমরা সোডিয়াম কার্বনেটের আণবিক ভর কত জানি ভাই? 106। তো ভাগ 106। সো 100 ভাগ 106। তার মানে আমাদের 1 এর চেয়ে একটু ছোট, মানে 0.9 সামথিং হবে। ভাই 0.9 সামথিং কোনটা আছে ভাই? খ নাম্বারটা আছে। উত্তর হলো 0.9434 মোলার। ওকে, বুঝতে পারছো? খুবই সহজ ম্যাথ। এইসব ম্যাথ দেখলে আমরা ভয় পাই। বাট মাথায় রাখবো, এগুলো হলো আমাদের দিছেই যে ক্যালকুলেটর ছাড়া আমাদের করতে হবে। তার মানে কোন একটা উপায় আছে। চোরাই টেকনিক কিছু একটা আছে। সো নিচে আছে ভাই 100 এর চেয়ে বড়, উপরে আছে 100। তার মানে 1 এর চেয়ে ছোট হবে, বাট বেশি ছোট না। সো 0.9 ঘরে সামথিং। 0.9 ঘরে কোনটা আছে? খ। সো উত্তর হবে এইটাই। তারপর 20 মিলিলিটার দ্রবণে 0.212 গ্রাম সোডিয়াম কার্বনেট আছে। ওই দ্রবণের ঘনমাত্রা কত? খুবই সহজ। আমরা কি জানি যে ভাই n is equal to SV, একটা ফর্মুলা মনে রাখলেই হয়। তাহলে S equal to n by V। ওকে, এখন এটাকে আমরা লিখতে পারি W by M, n is equal to W by MV। ওকে, যখন আমরা এটাকে মিলিলিটারে নিয়ে যাব,
যখন আমরা এটাকে মিলিলিটারে রাখবো তখন এটাকে আমরা 1000 দ্বারা গুণ করি, তখন এটাকে আমরা কি করি 1000 দিয়ে গুণ করি। সো আমি একটু বসাই ভ্যালুগুলো, যদি বসাই আমরা ভ্যালুগুলো বসাইলে আমরা কি পাবো, W/MB আছে হলো 0.212 গ্রাম। ওকে, এম কত আমরা জানি, সোডিয়াম কার্বনেটের আণবিক ভর হলো 106 ইন্টু ভি, ভি আছে হলো 20 মিলিলিটার, আমার গুণ হলো 1000 দ্বারা, কত দ্বারা গুণ 1000 দ্বারা গুণ, 1000কে আমি 0.212 দ্বারা যদি গুণ করি তাহলে আমরা পাবো 212/106 ইন্টু 20। 106 কে আমরা যদি এটা দ্বারা ভাগ করি আমরা পাবো 2, 2 কে যদি 20 দ্বারা ভাগ করি 10, তাহলে আমরা কি পাচ্ছি 1/10। 1/10 মানে কি 0.1 মোলার। উত্তর হলো কি ভাই 0.1 মোলার। উত্তর কি 0.1 মোলার। বুঝতে পারছো ম্যাথ? n = hb, h = n/v। আমি জাস্ট ফর্মুলায় বসাই দিছি, জাস্ট ফর্মুলায় ম্যাথ বসাই দিছি, মানে ভ্যালু বসাই দিছি, ম্যাথ ডান। ওকে, ডান। 5% সোডিয়াম হাইড্রোক্সাইডের 1000 মিলিলিটার দ্রবণে কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আছে? খুবই সহজ ভাই, আমাকে বলছে একটু এক লাইন আগের ম্যাথ দিছে, জাস্ট এক লাইন আগের ম্যাথ। এক লাইন আগের ম্যাথ কি, আমাকে এই যে কনসেন্ট্রেশন যেটা এস, এস এর ভ্যালু দেয় নাই, এস আমাদের বের করতে হবে। এখন আছে পার্সেন্টেজ, পার্সেন্টেজের এস বের করার ফর্মুলা আমরা কি জানি, পার্সেন্টেজের এস বের করলে আমরা ফর্মুলা কি জানি, এস = এক্স ইন্টু 10/m, তাই না? সো এক্স এর ভ্যালু কত 5 ইন্টু 10/m, m কত ভাই, সোডিয়াম হাইড্রোক্সাইডে আণবিক ভর হলো 40, তো 40। সো এটা হলো আমাদের 1.25, কত 1.25। এগুলা ভাই মুখস্থ হয়ে যায়, আস্তে আস্তে ম্যাথ করতে গেলে 1.25 ডান। এখন আমাকে বলছে আচ্ছা 1.25 রাখলাম না, যাও যাও 1.25 রাখলাম না, তোমাদেরকে একটা খেলা দেখাই। সো এটাকে আমি লিখতে পারি 5/4 মোলার। কি রাখতে পারি 5/4 মোলার, ডান। এখন বলছে এটার 1000 মিলিলিটার দ্রবণে কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড থাকে, মানে 1 লিটার দ্রবণে। সো আমরা কি জানি n = hv, সো W/m = hv। আমাকে বের করতে বলছে w, তো w = m × s × v। ওকে, এখন আমাদের m কত, m হলো আমাদের 5/4, সরি m কত, মোলার মাস কত ভাই 40, s = হলো 5/4 আর v হলো 1 লিটার, v কত 1 লিটার। তো আমাদের 1 থাকবে। যখন আমাদের মিলিলিটার আসে তখন আমরা 1000 দ্বারা গুণ করি, বাট লিটার থাকলে আমরা কোনো এক মানে ওটা দ্বারা গুণ করি না, যা আছে সেটাই। সো আছে 1 লিটার। এখন যদি আমি কাটাকাটি করি, কাটাকাটি করলে কি পাবো 10 = 50, কি ভাই 50। সো আমাদের w = 50 গ্রাম। উত্তর হলো আমাদের 50 গ্রাম। তাহলে কত গ্রাম আছে ভাই 50 গ্রাম। ম্যাথ বুঝতে পারছো? বুঝতে পারছো যে ভাই আমি কি শুরুতে আমি বের করছি আমাদের যে মোলার ঘনমাত্রা, সেই মোলার ঘনমাত্রা বের করলাম, ডান। এরপরে আমরা সেই মোলার ঘনমাত্রার যে ভ্যালু সেটাকে আমরা ওই ফর্মুলায় বসাই দিছি, ম্যাথ শেষ। ধরো 50 গ্রাম। ওকে, তারপর 500 মিলিলিটার, তারপরে 0.5 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ থেকে কত মিলিলিটার ডেসিমোলার দ্রবণ তৈরি করা যায়? খুবই সহজ। কিভাবে সহজ ভাই, আমাকে বলছে যে এইটার এত আছে আর ওইটা কত মিলিলিটার ডেসিমিটার করব। আমাদের দুইটার ক্ষেত্রেই দ্রবণ সেম, দুইটার ক্ষেত্রেই কি সেম, দ্রবণ সেম। সো দ্রবণ যদি সেম হয় আমাদের ম্যাথ হলো V1S1 = V2S2। সো V1 কি, V1 হলো আমাদের 500 মিলিলিটার, S1 কি 0.5 মোলার। ওকে, V2 কি, V2 আমাদের বের করতে বলছে x, বা x না লিখে আমরা V2 লিখি, কিন্তু S2 বলছে ডেসিমোলার, ডেসিমোলার মানে 0.1, ডেসিমোলার মানে কি 0.1। সুতরাং V2 = 500 × 0.5/0.1। আমি যদি এটাকে কাটাকাটি করি, আমি পাই 5, সো ইকুয়াল টু কত 2500। সো কত পাবো আমরা ভাই 2500 মিলিলিটারের দ্রবণ তৈরি করতে পারবো। কত মিলিলিটারের দ্রবণ তৈরি করতে পারবো 2500 মিলিলিটারের দ্রবণ। এগুলো তোমরা সব পারো, জাস্ট পরীক্ষা হলে কিভাবে করবা একটু জাস্ট ডেমো দিচ্ছি। তারপর প্রমাণ দ্রবণ কোনটি ভাই? প্রমাণ দ্রবণ মানে আমাদের কি লাগবে ভাই, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। কি লাগবে ভাই, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ লাগবে। ওকে, তো প্রাইমারি মানে কি ভাই, আমাদের কার্বন থাকতে হবে, কার্বন থাকতে হবে, এক্সেপশন HCl। সো এই জায়গায় কার্বন আছে কোনটা ভাই, ইউজ Na2CO3। উত্তর হলো এইটাই, ডান। এরপরে আমাদের নিচে কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ ভাই, মানে কার্বন থাকতে হবে, কার্বন কোনটাই আছে, উত্তর এইটাই, উত্তর হলো আমাদের Na2
CO3 নিচে কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ মানে কার্বন থাকবে না ভাই কার্বন নাই কোনটায় ভাই দেখো সোডিয়াম অক্সালেট কার্বন আছে পটাশিয়াম ডাইক্রোমেট Cr কার্বন আছে তারপরে আমাদের অক্সালিক অ্যাসিড কার্বন আছে নাই হলো কস্টিক সোডা কি NaOH কার্বন আছে নাই সো উত্তর হলো কস্টিক সোডা কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ যেটা কার্বন নাই কোনটায় এইটাই উত্তর হলো এইটা দেন নিচে কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কার্বন নাই এই যে KMnO4 কার্বন নাই এটাই হলো উত্তর এগুলা ভাই 10 সেকেন্ডে উত্তর করতে হবে নিচে কোনটি তাপমাত্রার উপর নির্ভরশীল এই যে দেখো আমাদের দুইটা জিনিস আছে একটা হলো মোলারিটি দুইটা না অনেক জিনিস আছে আমি দুইটা নিয়ে কথা বলবো মোলারিটি আর হলো মোলালিটি ভাই মোলারিটি হলো ভাই আমাদের টেম্পারেচারের উপর নির্ভরশীল আর মোলালিটি হলো তাপমাত্রার উপর নির্ভরশীল না এই মোলারিটি কাজ করে আমাদের কি নিয়ে ভাই আমাদের ভলিউম নিয়ে কি নিয়ে ভলিউম নিয়ে আর মোলালিটি হলো আমাদের ওয়েট নিয়ে ওয়েট মানে কেজি গ্রাম সামথিং মিলিগ্রাম এইসব থাকবে আর মোলারিটি সেখানে যেহেতু ভলিউম সেখানে আমাদের লিটার থাকবে মিলিলিটার থাকবে এই জায়গায় তাহলে নির্ভরশীল কোনটা যেটা মোলারিটি হবে সেইটা তো কোন জায়গায় লিটার দেখো এই যে লিটার পাইছি উত্তর হলো এইটা লিটার পাইছি মানে উত্তর ডান এরপরে 0.1 মোলার Na2CO3 দ্রবণের ঘনমাত্রা ppm এককে কত সেম ভাই সেম ম্যাথ 0.1 ইনটু Na2CO3 কত ভাই 106 তারপরে 1000 দ্বারা গুণ করতে হবে কত দ্বারা গুণ করতে হবে 1000 সো কি ভাই 10.6 ইনটু আচ্ছা 10.6 দেখি কেন আরো সহজ করে 100 ইনটু 100 এটাকে এটা দ্বারা গুণ করছি তাহলে 100 তাহলে কত 106 দুইটা শূন্য তার মানে 1 লক্ষ মানে 10,600 তার মানে কত 10,600 ppm ম্যাথ ডান এরপর 1 ppm সমান কত ভাই 1 ppm সমান 1 মিলিগ্রাম পার লিটার এটা পরীক্ষা আসবেই আসবে এটা অনেক জায়গায় পরীক্ষায় আসছে মেডিকেল ভর্তি পরীক্ষা না আসলেও তুমি তোমার এই ভর্তি পরীক্ষা জানিতে কোথাও না কোথাও পাবা ডান দেন 0.01 মোলার 250 মিলিলিটার HCl দ্রবণে ppm এককে মান কত খুবই সহজ 0.01 ইনটু HCl মানে কি ভাই 36.5 মোলার ম্যাস ইনটু 1000 এটাকে এটা দ্বারা গুণ করো তো কত হয় ভাই এটাকে এটা দ্বারা গুণ করলে আমাদের 100 দ্বারা ভাগ তো 36.5 ইনটু 10 ইনটু কত 10 তো এটা কত 365 ppm উত্তর কত 365 ppm সেম ম্যাথ ওই যে S ইনটু M ইনটু 1000 সেম ম্যাথ এই ফর্মুলায় বসাইয়া তোমার সব ম্যাথ করতে হবে ডান তারপরে নিচের কোন পদার্থের প্রমাণ দ্রবণের ঘনমাত্রা সময়ের সাথে পরিবর্তিত হয় ভাই সময়ের সাথে পরিবর্তন হবে কোনটার ভাই যেটা আমাদের সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ আর প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের কখনো সময়ের সাথে পরিবর্তিত হয় না সো হয় কোনটা এই যে যেটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ যেখানে সি নাই উত্তর হলো এইটা এরপরে 2 লিটার দ্রবণে 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত আছে ওই দ্রবণের ঘনমাত্রা কত হবে ভাই n is equal to sv সুতরাং s is equal to n/v ওকে এখন বলছে আমাদের 2 লিটার দ্রবণে 40 গ্রাম আছে সো আমাদের যেহেতু 80 গ্রাম বলা আছে তাহলে ফর্মুলা হলো w/mv যেহেতু লিটারে আছে তাই আমি 1000 দ্বারা গুণ করব না সো w আছে কত আছে হলো 80 থাকার কথা ছিল 40 কারণ মোলার মাস হলো 40 আর v কত 2 লিটার সো আমি যে কাটাকাটি করি কাটাকাটি করলে কি হবে যে ভাই এই যে 2 2 2 কাটাকাটি তার মানে আছে হলো 1 তাহলে ঘনমাত্রা কত ঘনমাত্রা হলো 1 মোলার ঘনমাত্রা কত 1 মোলার ভাই একদম পানির মতন ম্যাথ পরিমাণগত রসায়ন হলো মজার একটা চ্যাপ্টার জাস্ট পানির মতন ম্যাথ সলভ করতে যাবা দেন নিচের কোনটির বেলায় সচল মাধ্যম রূপে হিলিয়াম ব্যবহৃত হয় ভাই দেখো আমরা মাধ্যমের ক্ষেত্রে দুইটার মাধ্যম পড়ি একটা হলো গ্যাস আর একটা হলো আমাদের হাই পারফরম্যান্স মানে হলো গ্যাস ক্রোমাটোগ্রাফি বা গ্যাস লিকুইড পার্টিশন ক্রোমাটোগ্রাফি আর হলো হাই পারফরম্যান্স লিকুইড ক্রোমাটোগ্রাফি এই দুইটার ক্ষেত্রে আমরা মাধ্যম দেখি আমরা হিলিয়ামটা পাই কার ক্ষেত্রে হিলিয়ামটা প্রায় হলো আমাদের গ্যাস লিকুইড পার্টিশন যে ক্রোমাটোগ্রাফি সেটা বা গ্যাস ক্রোমাটোগ্রাফিতে এখানে আমাদের আরেকটা ব্যবহার হয় সেটা হলো নাইট্রোজেন যেটা হলো ক্রিয়াহীন নাইট্রোজেন আমরা বলি যেটা হলো ক্রিয়া করতেছে না ঠিক আছে যেটা কোনো ক্রিয়া করবে না সো ক্রিয়াহীন নাইট্রোজেন বা হিলিয়াম এই দুটাকে আমরা মেইনলি ব্যবহার করি ওকে ঠিক আছে সচল মাধ্যম রূপে তারপরে মোলার শোষণ সহগ কোনটা ভাই মোলার শোষণ সহগ আমরা একটা ফর্মুলা জানি A is equal to epsilon Cl ওকে এর কোনো একক নাই এই যে মোলার শোষণ সহগ সেটা কোনটা সেটা হলো এইটা এটাই হলো আমাদের মোলার শোষণ সহগ তাহলে এটার একক আমরা কিভাবে বের করব আমরা এটা তাহলে ইকুয়েশন বের করি epsilon is equal to A/Cl এটা তো কোনো একক নাই তো আমি নিচে দুটার একক যদি লিখি তাহলে এটা হলো 1 ধরে নিলাম 1 ধ্রুবক সো Cl যদি দেখি C হলো আমাদের ঘনমাত্রা সো মোল পার লিটার আর এটা হলো সেন্টিমিটার যেহেতু এটা দৈর্ঘ্য যেহেতু এটা কি দৈর্ঘ্য তাহলে সেন্টিমিটার
এখন এটা তো উপরে চলে যাবে, উপরে গেলে কি হবে, লিটার মোল ইনভার্স 1 সেন্টিমিটার ইনভার্স 1। তাহলে দেখো তো কোনটার সাথে মিলে, সেটাই হলো আমাদের মোলার শোষণ সহগের একক। উত্তর হলো প্রথমটা। উত্তর কোনটা ভাই, প্রথমটা, ডান। এরপরে এইচপিএলসি এর ফুল ফর্ম কি আমি আগে বলছি, হাই পারফরম্যান্স লিকুইড ক্রোমাটোগ্রাফি, ডান। দেন এইচপিএলসি তে সচল মাধ্যম রূপে কোনটা ব্যবহার হয় ভাই, এইচপিএলসি তে সচল মাধ্যম রূপে ব্যবহৃত হবে মিথানল প্লাস পানি। কোনটা ভাই, মিথানল প্লাস পানি, ডান। দেন গ্যাস ক্রোমাটোগ্রাফিতে ব্যবহারযোগ্য বাহক গ্যাস কোনটা ভাই, আমি আগে বলছি হিলিয়াম অথবা নাইট্রোজেন, হিলিয়াম অথবা নাইট্রোজেন, উত্তর হবে নাইট্রোজেন। দেন জিসি এর ক্ষেত্রে বাহক গ্যাস নয় কোনটা ভাই, দেখো আমরা কবির স্যারের বইতে কার্বন ডাই অক্সাইডকে একটা বাহক গ্যাস হিসেবে পাই। সো বাহক গ্যাস না কোনটা ভাই, অক্সিজেন। তারপরে সবচেয়ে তীব্র অ্যাসিডের পিকে কত ভাই, পিকে যত কম আমাদের তত বেশি তীব্র। সবচেয়ে কম কোনটা, ওই যে ভাই 1, উত্তর হবে 1। তারপরে টাইট্রেশন বিক্রিয়ায় কোন যৌগতে প্রমাণ দ্রব্য তৈরি করা যায় না ভাই, আমি আগেই বলছি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ দিয়ে প্রমাণ দ্রবণ হবে। সো যেটা সেকেন্ডারি সেটাই আমাদের উত্তর, মানে যেটাতে তৈরি করা যাবে না। সো কোনটা সেকেন্ডারি, যেটা সি নেই, ওই যে ক নাম্বারে সি নেই, এটা হবে উত্তর। কোনটি সত্য নয় একটু দেখি। এই যে মানে এটা নিয়ে যে আমাদের একটা ছক আছে না ভাই, ঠাড়া মুখস্থ করবা, মানে মুখে যাতে বের হয় ওই টেবিলটা, মুখ দিয়ে যাতে বের হয় তুমি যখনই বলবা। তো দেখি তো, লিটমাস অম্লীয় দ্রবণে লাল দ্রবণ ধারণ করে, সত্য, সত্য। মিথাইল রেড অম্লীয় মাধ্যমে লাল দ্রবণ ধারণ করে, ফেনল রেড অম্লীয় মাধ্যমে লাল দ্রবণ ধারণ করে, তারপরে বলছে থাইমল ব্লু অম্লীয় মাধ্যমে লাল দ্রবণ ধারণ করে। ভাই কোনটা সঠিক উত্তর না, তুমি নিজে একটু মুখটা মানে চোখটা বন্ধ করে তারপর বলো যে ভাই সঠিক উত্তর কোনটা। ওকে, চোখ বন্ধ করছো, সঠিক উত্তর আমাদের হলো গ নাম্বারটা। ওকে, আমরা জানি ফেনল রেড অম্লীয় মাধ্যমে লাল বর্ণ ধারণ করে না, কোন বর্ণ ধারণ করে বলতো ভাই, আমাদের হলুদ বর্ণ ধারণ করে। কোন বর্ণ ধারণ করে ভাই, হলুদ বর্ণ ধারণ করে। ওকে, শুধু ফেনল রেড না, ক্রিস্টাল রেড এটাও আমাদের কি হলুদ বর্ণ ধারণ করে। আচ্ছা, ডান। দেন 5 লিটার 0.1 মোলার সোডিয়াম কার্বনের দ্রবণ তৈরিতে কি পরিমাণ সোডিয়াম কার্বনের দরকার ভাই, ওই যে সেম ম্যাথ ভাই, সেম ম্যাথ কি, n is equal to sv, সো w বাই m is equal to sv। সো এই জায়গায় আমাদের যেহেতু লিটার আছে, সো 1000 আসবে না। সো আমাদের বলছে w মানে বের করতে হবে w, সো w is equal to s into v into m। সো আমি একটু ম্যাথ করি, বসাই। s কত আছে 0.1, v কত আছে 5 লিটার ইনটু m মানে সোডিয়াম কার্বনেট মানে 106। সো আমাদের কি এটা আসবে হলো 10.6 ইনটু 5। সো আমি 106 কে যদি আগে আমি 106 কে 5 দ্বারা গুণ করি, 106 কে যদি 5 দ্বারা গুণ করি তাহলে কত হয়, শূন্য হাতে আছে 3, 3 5 530। সো এই জায়গায় যেহেতু আমাদের একটা 10 দ্বারা ভাগ আছে, সো 10.6 যেহেতু, সো উত্তর হবে 53 গ্রাম। কত গ্রাম, 53 গ্রাম। উত্তর হলো কি ভাই আমাদের 53 গ্রাম। ওকে, বুঝতে পারছো, এটাকে 10 দ্বারা ভাগ করছি, যার মাধ্যমে আমরা 53 গ্রাম পাইছি। তোমরা যারা শুধু স্লাইড দেখবা তারা হয়তো একটু কনফিউজ হতে পারো, রেকর্ডেড ক্লাস দেখলে ভাই এটা দেখলেই বুঝবো আমি কিভাবে করছি। এটা হলো দ্রুত করার নিয়ম। ডান। বিশুদ্ধ পানি ঘনমাত্রা কত ভাই, বিশুদ্ধ পানি ঘনমাত্রা কত ভাই, আমাদের বিশুদ্ধ পানি ঘনমাত্রাকে আমরা 1000 ভাগ আমাদের যে মোলার ম্যাস আছে সেটা দ্বারা ভাগ করি। উত্তর হলো 55.5। কত ভাই, 55.5, দুইবার আছে, উত্তর একটা দিলেই হবে। তারপরে 500 মিলিলিটার ডেসিমোলার দ্রবণে কত গ্রাম H2SO4 থাকে, খুবই সহজ ম্যাথ, যে ভাই আমাদের S ইজ ইকুয়াল টু, আচ্ছা N ইজ ইকুয়াল টু SB, W বাই M ইজ ইকুয়াল টু SB, আমি প্রত্যেকবার লিখি যাতে ভুল না হয়। তো W ইজ ইকুয়াল টু M ইন্টু S ইন্টু V। তো আমি ভ্যালু বসাই, M কত ভাই, M হলো ভাই 98 H2SO4, S কত আছে, S আছে ডেসিমোলার 0.1 ইন্টু আমাদের এই জায়গায় V কত আছে, V আছে হলো 500 ml। এটাকে আমি 1000 যেহেতু দিব না, তো আমি এটাকে লিটারে কনভার্ট করে নেই, 0.5 লিটার, 0.5 লিটার। ওকে, সো এখন আমি দেখি যে ভাই আমার এই জায়গায় কি বলতে পারি, যে 98 ইন্টু 0.05, 98 ইন্টু 0.05। সো আমি গুণ করি, 98 ইন্টু 5 কত ভাই, 490, কত 490। এখন 0.05 যেহেতু আছে তাহলে আমাদের 100 দ্বারা ভাগ করতে হবে, তাহলে কত হবে 4.9 গ্রাম। উত্তর কত হবে 4.9 গ্রাম। উত্তর হলো 4.9 গ্রাম। ম্যাথ ডান। মানে এইসব ম্যাথের ক্ষেত্রে তুমি যখন এই যে 4.9 দেখতেছো, আর কোনো 4.9 রিলেটেড কিছু না বা 49 কিছু নাই, উত্তর 4.9 দিয়ে দিবা। আমি এটা ক্যালকুলেট করছি কেন, যাতে 490 বা 49 বা 0.49 এরকম যে হওয়ার সম্ভাবনা এটাকে দূর করার জন্য। বাট এখানে তো তোমার এটা দূর করতে হচ্ছে না, তুমি জাস্ট 49 দেখেই বুঝতে পারছো উত্তর হলো এইটা। তারপরে ইলেকট্রনের ভর নিম্নে কত গ্রাম ভাই, ইলেকট্রনের ভর গ্রামে বললে কত, 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার -28 গ্রাম।
আর কেজিতে বললে 9.1 ইন্টু 10⁻31 কেজি। তারপর আমাদের কোনটি NaCl এর সাংকেতিক ভর আমরা জানি Na মানে সোডিয়াম হলো 23, এর হলো আমাদের কত 35.5, ক্লোরিনের উত্তর কত আমাদের 58.5 অ্যাটমিক মাস ইউনিট। ডান। দেন 5 গ্রাম সোডিয়াম কার্বনেট 100 গ্রাম দ্রাবকে দ্রবীভূত করে দ্রবণ তৈরি করা হলো। দ্রবণের ঘনমাত্রা কিভাবে প্রকাশ করা যায়? গ্রাম মানে ওয়েট, গ্রাম মানে ওয়েট, মানে ওয়েট বাই ওয়েট, যেখানে ওয়েট বাই ওয়েট আছে সেটাই হবে উত্তর। উত্তর হলো সি। তারপরে Fe2O3 এর অম্লত্ব কত? যখনই আমি এইসবের অম্লত্ব বের করতে যাই তখন আমরা একটা ফর্মুলা ইউজ করি, সেটা হলো এই যে ধাতু যেটা আছে বা ধাতব, এই ধাতুর সংখ্যা ইনটু আধান, আধান বা জারণ সংখ্যা তোমার যেটা বলতে মন চায়। তো এই জায়গায় দেখো ধাতুর সংখ্যা কয়টা আছে ভাই? 2টা আছে। আধান কত ভাই? এটা হলো +3, সো 3, উত্তর হবে 6। সেম হলো অ্যালুমিনিয়াম অক্সাইড বা যা দেখো সবগুলো হলো আমাদের এরকম ভাবে আমরা ম্যাথ করব। ওকে, সো অম্লত্ব কত? 6। আর আমরা ধরো ক্ষারকত্ব অম্লত্ব এটা আমরা ক্লাসে কিন্তু অন্যভাবে আরো অনেক পড়ছি, আমরা H3PO4 বলে H3PO3 বলি সেই সব ক্ষেত্রে। ডান। এরপরে আমাদের 0.1 মোলার HCl 10 মিলিলিটার দ্রবণকে প্রশমিত করতে 0.2 Na2CO3 দ্রবণে কত মিলিলিটার প্রয়োজন হবে? এইসব ক্ষেত্রে যেহেতু দুইটা আছে, সো দুইটা ভিন্ন, তো আমরা তুল্য সংখ্যা আনবো। সো EV1S1 ইজ ইকুয়াল টু EV2S2। প্রথমটা ক্ষেত্রে তুল্য সংখ্যা কত ভাই? 1 ইন্টু V1 কত ভাই? 10 মিলিলিটার, S1 কত ভাই? 0.1 মোলার। এখানে আমাদের ই কত ভাই? 2, Na2CO3 আছে যেহেতু, তো এটা হলো আমাদের 2 তুল্য সংখ্যা ইন্টু V2 কত ভাই? V2 হলো আমাদের বের করতে হবে। S2 কত? 0.2। সো আমরা ম্যাথ করি। তো 10 ইন্টু 0.1 মানে 1 ইজ ইকুয়াল টু V2 ইন্টু 0.4, V2 ইন্টু 0.4। তো আমি যদি এই পাশে নিয়ে আসি, সো এটা আসবে কত? V2 ইজ ইকুয়াল টু 1/0.4। ওকে, সো 0.4 কে আমরা কি লিখতে পারি? 4/10। সো 10 কে আমরা উপরে নিয়ে যেতে পারবো, সো এটা ইকুয়াল টু 10/4। কত ভাই? 10/4। তো কি ভাই? 5/2 ইজ ইকুয়াল টু 2.5। উত্তর কি ভাই? 2.5 মিলিলিটার দরকার পড়বে। কত দরকার পড়বে? 2.5 মিলিলিটার। ডান। তারপর আমাদের সমায়তনের 1 মিলিলিটার 1 মোলার পটাশিয়াম হাইড্রোক্সাইড আর 1 মোলার H2SO4 দ্রবণের প্রকৃতি কেমন হবে? ভাই এটা হলো ক্ষার। এটা কি? এটা হলো আমাদের অম্ল বা অ্যাসিড। যেটা পরিমাণে বেশি থাকবে সেটা হবে উত্তর। এখন এই ক্ষেত্রে আমরা কোনটা করি? তবে ক্ষারের ক্ষেত্রে, তাহলে ক্ষারের ক্ষেত্রে আমাদের কতটুকু আছে? EV1S1 ভাই সেম। তো এটা ক্ষেত্রে তুল্য সংখ্যা কত? 1, মোলার কত? 1, আয়তন সমান মানে আয়তন ধরো V। তো এখানে আছে হলো V পরিমাণ। কি পরিমাণ আছে? V পরিমাণে আছে। তো আবার এটার ক্ষেত্রে অম্লের ক্ষেত্রে আমাদের তুল্য সংখ্যা কত? H2SO4 এর তুল্য সংখ্যা হলো 2। তারপরে আমাদের কি মোলার কত? 1, আর আমাদের V সমান যেহেতু, সো V ধরলাম। তো এই ক্ষেত্রে আমরা পাচ্ছি কত? 2V। এখন তুমিই বলো 2V কি V এর চেয়ে বড় না? 2V কি V এর চেয়ে বড় না? এটা কিন্তু n এর মান, এটা কিন্তু n এর মান ভাইয়া, এটা কিন্তু n এর মান। n ইজ ইকুয়াল টু SV। এখানে তুল্য সংখ্যা দ্বারা আমরা গুণ করে দিছি। তো এখন তুমি দেখো n এর মান কি আমাদের অম্লে বেশি আছে না? তো অম্লে যেহেতু আমাদের n এর মান বেশি আছে, তাই আমাদের দ্রবণের প্রকৃতি হবে অম্লীয়। আমি আবারও বলছি, তুল্য সংখ্যা দ্বারা এখানে গুণ করছি, n ইজ ইকুয়াল টু SV, ESV। তো সেক্ষেত্রে আমরা যখন KOH এর ক্ষেত্রে দেখতেছি এটা হলো ক্ষার, এই ক্ষেত্রে আমাদের তুল্য সংখ্যা 1, সেখানে আমরা পাচ্ছি V। ওখানে আমাদের কি? অম্ল। অম্লের ক্ষেত্রে আমরা কি? তুল্য সংখ্যা 2, ওখানে পাচ্ছি 2V। যেহেতু আমাদের এটা আমাদের 2V টা বড়, দ্যাটস হোয়াই এটা আমরা বলতে পারি ভাই এটা হলো অম্লীয়। তারপরে নিরপেক্ষ লবণের জলীয় দ্রবণের pH কত? ভাই নিরপেক্ষ লবণের জলীয় দ্রবণের pH হলো 7। কত ভাই? 7। তারপরে পানিতে নিচের কোন দ্রবণটির pH সবচেয়ে বেশি? পানিতে নিচের কোন দ্রবণটির pH সবচেয়ে বেশি? pH কোনটার বিষয়? যেটা ক্ষার বেশি সেটার না? যেটা যত বেশি ক্ষার সেটার pH হলো তত বেশি। যেটা যত বেশি ক্ষার সেটা pH হলো তত বেশি। এখন তুমি একটু দেখো তো। একটু দেখো। এখানে আমাদের ম্যাগনেসিয়াম সালফেট যেটা আছে, এখানে আছে সোডিয়াম ক্লোরাইড, এখানে আছে ফেরিক ক্লোরাইড, এখানে আছে সোডিয়াম কার্বনেট। এটা কি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড?
এটা হলো H2SO4, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আর H2SO4 এর দ্রবণ। এখানে H2SO4 কি অনেক শক্তিশালী অ্যাসিড না, তাই তো? তাহলে এটার পিএইচটা হবে 7 এর চেয়ে কম, এটা পিএইচ হবে 7 এর চেয়ে কম। ওকে, NaCl হলো সোডিয়াম হাইড্রোক্সাইড আর HCl দুইটাই শক্তিশালী। ওখানে আমাদের ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের চেয়ে H2SO4 শক্তিশালী ছিল, এজন্য পিএইচ 7 এর চেয়ে কম হয়েছে। এখানে যেহেতু দুইটাই শক্তিশালী, তাই এটার পিএইচ হবে 7 এর আশেপাশে। তারপরে ফেরিক ক্লোরাইড, এটা হলো ফেরিক হাইড্রোক্সাইড আর হলো HCl কে অনেক শক্তিশালী, সো এইটার পিএইচ হবে 7 এর চেয়ে কম। Na2CO3, এখানে CO3 কি আমাদের কার্বনিক অ্যাসিড থেকে আসছে, দুর্বল অ্যাসিড, আর এটা হলো সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে আসছে। সোডিয়াম হাইড্রোক্সাইড কি শক্তিশালী ক্ষার, সো এইটার পিএইচ হবে 7 এর চেয়ে বেশি। সো পিএইচ কোনটার বেশি পাচ্ছি, লাস্টেরটা পাচ্ছি না, 7 এর চেয়ে বেশি পাচ্ছি, তো কোন দ্রবণটির পিএইচ সবচেয়ে বেশি হবে, এটা আমাদের বেশি ক্ষারীয় হবে। বেশি ক্ষারীয় কোনটা, সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে যেটা আসছে সোডিয়াম কার্বনেট, ডান। তারপরে আমাদের পটাশিয়াম পারম্যাঙ্গানেট, আমাদের পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট যৌগে কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা কত? জারণ সংখ্যা বের করার ক্ষেত্রে কি, কেন্দ্রীয় পরমাণু হলো আমাদের ম্যাঙ্গানেট, আমরা জানি যেহেতু এটা কোনো আধান নাই, সো আমি যদি ম্যাথ করতে যাই, সো পটাশিয়ামের ক্ষেত্রে এটা হলো +1 × 2, আমরা বের করব ম্যাঙ্গানিজেরটা, সো x + -2 × 4 = 0। ম্যাথ করি, +2 + x - 8 = 0। এটা ওই পাশে নিয়ে গেলে x = 6, কত 6 বাই +6, x = +6, এখানে যেহেতু -6 হয় ওই পাশে গেলে +6 হয়ে যাবে, ম্যাথ ডান। তারপরে কি পটাশিয়াম ফেরোসায়ানাইড যৌগে আয়রনের জারণ সংখ্যা কত, দেখেই বুঝতে পারতেছি ভাই এটা হলো +2, বাট তাও ম্যাথ করার লাগে, ম্যাথ না করলে খারাপ দেখা যায়। তো দেখো যেহেতু পুরাটার আধান শূন্য, তো আমরা বলতে পারি কি এটা হলো +1 × 4, তারপরে কি +x বের করতে হবে, প্লাস সায়ানাইড কি -1 × 6 = 0। তো কি আমাদের +4 + x - 6 = 0, x - 2 = 0, সুতরাং x + x কি +2, ম্যাথ ডান। তারপরে কি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড যৌগে হাইড্রোজেন জারণ, মানে এগুলো তোমরা নিজেরা, আমি যখন করাচ্ছি তুমি সাথে সাথে প্র্যাকটিস করবা, আর তুমিও বুঝতে পারতেছো আমিও বুঝতে পারতেছি, তবে এটা কত হবে, দেখো পুরোটা 0, সো লিথিয়াম আমরা জানি +3, আমাদের হাইড্রোজেন এটা বের করতে বলছে, সরি লিথিয়ামেরটা জানি +1, ওকে, অ্যালুমিনিয়ামেরটা জানি +3, অ্যালুমিনিয়ামটা কি জানি +3, হাইড্রোজেন এটা বের করতে বলছে x × 4, চারটা যেহেতু আছে, = 0, কি 0। তো এই জায়গায় আমরা কি লিখতে পারি, +4 + 4x = 0, ওই পাশে নিয়ে গেলে কি 4x = -4, সুতরাং x -1, x কত -1, এটা আমরা ম্যাথ দেখেই বুঝতে পারি, মানে ফর্মুলা দেখেই বুঝতে পারি, তাও করা লাগে, করলে ভুল কম হয়। তারপর আমাদের সোডিয়াম যে যৌগটা আছে, এখন এই যৌগে আমাদের যে সালফার, এটার জারণ সংখ্যা কত, এই যে আয়ন বা এইটা, তো আমরা এইটার ক্ষেত্রেই ধরি, তো সোডিয়াম সালফার অক্সিজেন, এখন এটা যদি আমরা ধরি তাহলে +1 × 2, সোডিয়ামেরটা আমরা জানি বের করতে বলছে, সালফারেরটা, তো প্লাস x × 4, চারটা আছে, প্লাস -2 × 6 = 0, so +2 + 4x - 12 = 0, 4x - 10 = 0, তাহলে 4x = +10, সুতরাং x = 10/4, 10/4 হলো কত হয় 2.5, কত 2.5, সো উত্তর হলো +2.5, ম্যাথ ডান। তারপরে নিচে কোন আইনটি জারক ও বিজারক উভয় রূপে কাজ করে, ভাই জারক ও বিজারক উভয় রূপে কাজ করে, এটা যখন আমরা করতে যাই তখন আমরা একটা ছন্দ ইউজ করি আর কি, ছন্দটা ইউজ করলে আমাদের মনে থাকে বেশি, ছন্দটা ইউজ করলে কি আমাদের মনে থাকে বেশি, তাহলে আমরা একটু ছন্দটা দেখি যে ভাই কোনটা জারক বিজারক উভয় হিসেবেই কাজ করে। ছন্দটা হলো ফিরেছে ওরা, ফিরেছে ওরা সবাই হানিফ, হানিফ ভার্সেস যে হানিফ, হানিফকে নিয়ে, মানে হানিফকে নিয়ে সবাই ফিরেছে, মানে হানিফ গায়েব হয়ে গেছিল, হানিফ বাস অতিরিক্ত জোরে চলতেছিল, পরে ওকে নিয়ে সবাই ব্যাক করছে। এখন এই জায়গায় ফিরেছে দ্বারা কি বোঝায়, ফিরেছে দ্বারা বোঝায় ফেরাস সালফেট, ওকে,
ওরা দ্বারা কি বোঝায়? ওরা দ্বারা বোঝায় অক্সিজেন। সবাই দ্বারা বোঝায় সালফার ডাইঅক্সাইড। হানিফকের হা দ্বারা বোঝায় ভাই হাইড্রোজেন পারঅক্সাইড। নিফকের ন দ্বারা বোঝায় আমাদের নাইট্রিক অ্যাসিড। কি বোঝায়? নাইট্রিক অ্যাসিড। আর আরেকটা নি দ্বারা বোঝায় আমাদের নাইট্রিক অক্সাইড। আরেকটা না দ্বারা কি বোঝায়? ভাই আমাদের নাইট্রিক অক্সাইড। এরা হলো আমাদের কি? এরা হলো আমাদের জারক ও বিজারক উভয় রূপে কাজ করে। জারক ও বিজারক উভয় রূপে কাজ করে। ওকে? তো ওকে জারক ও বিজারক উভয় রূপে কাজ করে। এখন আগের স্লাইডটা যদি আমরা দেখি একটু, আগের স্লাইডটা যদি দেখি তাহলে কোনটা আমরা পাইলাম? ভাই জারক ও বিজারক উভয় রূপে কাজ করতেছে কোনটা? ভাই এই যে ফেরাস সালফেটে। ফেরাস সালফেট মানে কি? Fe2+ আছে। সূত্র হবে Fe2+। ওকে? বুঝতে পারছো? ডান। এখন তোমাদেরকে যেহেতু এটা বুঝাইলামই, জাস্ট তোমাকে আরেকটা কথা বলে নেই। ভাই জারক, বিজারক এটা নিয়ে আমাদের অনেক এমসিকিউ আছে সামনে। এক টানে শেষ করে ফেলবো। তো এটা জাস্ট তোমাকে একটু বোঝাই যে কোনটা জারক কোনটা বিজারক। ভাই জারক, জারক নিজে বিজারিত হয়। তারপরে অন্যকে জারণ করে। ওকে, নিজে বিজারিত, অন্যকে জারণ করে। বিজারক কি? নিজে জারিত আর অন্যকে বিজারণ করে। নিজে আমাদের কি কি হয়? জারিত হয়, অন্যকে বিজারণ করে। এখন এই জারিত বিজারিতর জিনিসটা আসলে কি, বা জারিত বিজারিতটা আমরা কিভাবে এক্সপ্রেস করতে পারি? তো দেখো, জারিত বিজারক জিনিসটা হলো যে জারিত মানে তার জারণ সংখ্যাটা বেড়ে যাবে। জারিত মানে কি? তার জারণ সংখ্যা বেড়ে যাবে। বিজারিত মানে কি? তার জারণ সংখ্যা কমে যাবে। জারণ সংখ্যা মানে কি ভাই? জারণ সংখ্যা যদি পজিটিভের দিকে যায় সেটা হলো জারণ সংখ্যা বাড়া। জারণ সংখ্যা যদি নেগেটিভের দিকে যায় তার মানে জারণ সংখ্যাটা কমা। তো দেখো, জারক নিজে বিজারিত হচ্ছে, তার মানে তার জারণ সংখ্যা কমতেছে। তার মানে মনে রাখবা সে হলো ইলেকট্রন গ্রহণ করবে। সে কি করবে? ইলেকট্রন গ্রহণ করবে। বিজারক তার মানে কি? ইলেকট্রন দান করবে। কি করবে? ইলেকট্রন দান করবে। ইলেকট্রন দান করে তার পজিটিভিটি বাড়াবে। তার কি বাড়াবে? পজিটিভিটি বাড়াবে। এইটুকু মাথায় রাখলে ভাই জারণ বিজারণের সব এমসিকিউ সহজ হয়ে যায়। জারণ বিজারণের সব এমসিকিউ সহজ হয়ে যায়। ঠিক আছে? তো নিজে বিজারিত হবে, অন্যকে জারণ করবে, ইলেকট্রন গ্রহণ করবে। ওকে? সে যদি ইলেকট্রন গ্রহণ করে অন্য আরেকটা কিছু থেকে, তার মানে সে তো ইলেকট্রন দান করতেছে। তার মানে তার তো জারণ হচ্ছে। ওকে? আচ্ছা। এই এমসিকিউটা ক্ষেত্রে একটু দেখো। নিচের কোনটি জারক ও বিজারক উভয় রূপে কাজ করে? একটু দেখো তো। যে Fe2+ আছে। আমরা আয়রনের ক্ষেত্রে Fe2+ পাই, Fe3+ ও পাই না। আবার আয়রনের একটা নিউট্রাল অবস্থাও পাই না। এখন তুমি দেখো, যখন এই Fe2+ যেটা আছে সেটা যখন আমাদের ইলেকট্রন দান করবে, ইলেকট্রন দান করে কিসে পরিণত হবে? ভাই Fe3+ এ পরিণত হবে। যখন এটা ইলেকট্রন গ্রহণ করবে, ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত হবে? শুধু আয়রনে পরিণত হবে। তো যখন সেটা ইলেকট্রন দান করবে, মানে তার নিজের জারণ হবে, তখন সেটা হলো বিজারক হিসেবে কাজ করবে। কি হিসেবে কাজ করবে? বিজারক হিসেবে কাজ করবে। তোমার এটা রেকর্ডেড। তোমার যদি মনে হয় যে না তুমি এই শব্দটা বুঝতেছো না, তুমি আবার রিওয়াইন্ড করে দেখো জিনিসটা। আর যখন সেটা দান, যখন যেটা গ্রহণ করবে সেটা হলো আমাদের জারক হিসেবে কাজ করবে। ওকে? বুঝতে পারছো? এইভাবে হলো জারক বিজারক উভয় হিসেবে কাজ করতে পারে। ওকে। তারপরে প্রশ্ন, পটাশিয়াম ট্রাইক্রোমেটের ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত? পটাশিয়াম ট্রাইক্রোমেট ভাই এটা আমরা আগেও পড়ছি, আবার পড়ি। পটাশিয়াম ট্রাইক্রোমেট তোমরাই বলো কত হবে? ভাই এটা যেহেতু 5 2, এটা হলো -2, এখানে 2x = 0, তার মানে এখানে 2x - 10 = 0, সুতরাং x সরি এটা 14, এটা হলো 12। তো x কত? আমাদের 12/2 = +6। 12/2 কি? +6। ডান। এরপরে অম্লীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ দ্বারা রিডক্স বিক্রিয়ায়
Fe2+ আয়ন কি হিসেবে কাজ করে? ভাই দেখো আমাদের অম্লীয় যে Fe মানে মানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আছে এটা কি করে? ইলেকট্রন গ্রহণ করে। এটা কি করে? ইলেকট্রন গ্রহণ করে। এখন ইলেকট্রন গ্রহণ কারা করে? ইলেকট্রন গ্রহণ কারা করে? আমরা একটু আগে তো বললাম। ইলেকট্রন গ্রহণ কারা করে? এই যে দেখো তো। ইলেকট্রন গ্রহণ করে কারা? ইলেকট্রন গ্রহণ করে আমাদের জারক। ইলেকট্রন গ্রহণ করে কারা? জারক। তো এটা হলো জারক। এটা কি ভাই একটা জারক। তাহলে রিডক্স বিক্রিয়ায় এইটা কি হিসেবে কাজ করবে? বিজারক হিসেবে কাজ করবে। কি হিসেবে কাজ করবে? বিজারক হিসেবে কাজ করবে। ডান। কি হিসেবে কাজ করবে? বিজারক হিসেবে কাজ করবে। সহজ। তারপর আমাদের নিচের কোন যৌগে কার্বনের জারণ সংখ্যা ও যোজনী সমান? যোজনী কত আমরা জানি। যোজনী জানি আমরা 4। যোজনী কখনো পাল্টায় না। যোজনী কখনো পাল্টায় না কিন্তু জারণ সংখ্যা পাল্টাতে পারে। তো নিচের কোনটায় আমাদের জারণ সংখ্যা 4 হবে? এটা দেখো তো জারণ সংখ্যা কত? ভাই -2 এখানে আমাদের কি -1 তাহলে এটা হলো আমাদের কি সরি এটা হলো +1 সো এই ক্ষেত্রে আমাদের 2x সো এটা আমাদের না 4 না। এই ক্ষেত্রে দেখি তো -3 এটা হলো +1 তাহলে এটা হলো +2 এটাও না। এটা ক্ষেত্রে যদি আমরা দেখি এটা হলো -2 এটা হলো +2 তাহলে এটা হলো 0 এটা ক্ষেত্রে যদি দেখি -4 +4 সো কোনটার ক্ষেত্রে সমান পাচ্ছি আমরা কার্বন টেট্রাক্লোরাইডের ক্ষেত্রে সমান পাচ্ছি। কোনটার ক্ষেত্রে সমান পাচ্ছি? কার্বন টেট্রাক্লোরাইডের ক্ষেত্রে সমান পাচ্ছি। ডান। তারপর আমাদের নিচের কোনটি জারণ বিজারণ বিক্রিয়া রূপে গণ্য করা যায়? মানে জারণ আর বিজারণ কোনটাই হবে যেটা জারণ সংখ্যা পরিবর্তন হবে। এখন দেখো তো কোনটায় জারণ সংখ্যা পরিবর্তন হচ্ছে? প্রথমটা কি জারণ সংখ্যা পরিবর্তন হচ্ছে? না। দ্বিতীয়টায় না। আমরা যে লাস্টেরটায় আসি দেখো এই যে লাস্টেরটায় আমাদের কি জারণ সংখ্যা পরিবর্তন হচ্ছে। তো যেটা জারণ সংখ্যা পরিবর্তন হবে সেটা হলো আমাদের জারণ বিজারণ বিক্রিয়া। ডান। তারপর পরে কপার সালফেট, পটাশিয়াম আয়োডাইড এই বিক্রিয়াকে বিজারক কোনটা? ভাই বিজারক কোনটা যেটা নিজের জারণ ঘটবে? তো দেখো তো পটাশিয়াম কার্বনের যে মানে কপার সালফেট যেটা আছে এখানে হলো +2 এখানে আয়োডিনের কত -1 তো এখানে যখন আসে এটা আমাদের কত থাকে এটা -1 ই থাকে এটা কত থাকে এটা হলো +2 ই থাকে ওকে থাকলো এটা হলো -2 তো এই ক্ষেত্রে যদি আমি দেখি ও এখানে শূন্য হয়ে যাচ্ছে কি হয়ে যাচ্ছে ভাই শূন্য হয়ে যাচ্ছে তো দাঁড়াও আমি খুবই দুঃখিত শূন্য হয়ে যাচ্ছে কি হয়ে যাচ্ছে শূন্য এটা ক্ষেত্রে দেখো তো কি হচ্ছে আমাদের কপার 2+ আর আয়োডিন 2 মানে আয়োডিন 2 টা আছে। এখন দেখো কপারেরটা আমাদের কি? আমি ধরলাম x সো 2x মাইনাস আমাদের 2 ইজ ইকুয়াল টু 0 সুতরাং x ইজ ইকুয়াল টু 1 তাহলে কপারের জারণ সংখ্যা এই জায়গায় কত হয়ে যাচ্ছে? কপারের জারণ সংখ্যা আমাদের 2 প্লাস থেকে কপার 2 প্লাস থেকে আমাদের হয়ে যাচ্ছে কপার 1 প্লাস। এই যে আমাদের এইটার বিজারণ ঘটতেছে মানে এটা হলো জারক হিসেবে কাজ করতেছে। কি হিসেবে কাজ করতেছে? জারক হিসেবে কাজ করতেছে। আর যেহেতু এইটা জারণ ঘটছে -1 থেকে 0 হইছে তার মানে এটা আমাদের কি হিসেবে কাজ করতেছে? বিজারক হিসেবে কাজ করতেছে। কি হিসেবে কাজ করতেছে? বিজারক হিসেবে কাজ করতেছে। তাহলে আমাকে বলছে বিক্রিয়াতে বিজারক কোনটা? বিজারক হলো আমাদের আয়োডাইড আয়ন। কোনটা ভাইয়া? আয়োডাইড আয়ন। ডান। তারপর বিক্রিয়াকালে পটাশিয়াম ডাইক্রোমেট কয়টি ইলেকট্রন গ্রহণ করে? ভাই বিক্রিয়াকালে আমাদের পটাশিয়াম ডাইক্রোমেট কয়টা ইলেকট্রন গ্রহণ করে ভাই? 6টা ইলেকট্রন গ্রহণ করে। কয়টা ইলেকট্রন গ্রহণ করে? 6টা। এটাকে যদি আমি একটু বুঝাই যে +3 ইনটু 2 এইভাবে আমরা মনে রাখি +3 ইনটু 2 মানে 6টা। ডান। দেন আমাদের কি? এই যে বিক্রিয়াটা এখানে কোনটির জারণ ঘটছে? জারণ ঘটছে কোনটির জারণ ঘটছে? মানে কোনটার আমাদের জারণ সংখ্যাটা বেড়ে গেছে? কোনটার জারণ সংখ্যাটা বেড়ে গেছে? ভাই দেখো তো আয়োডাইড এখানে আছে -1 আয়োডিন 0 ভাই দেখেই বুঝে গেছে কোনটার? ভাই আয়োডাইড এবং আরো সহজ ভাই যেটা বিজারক সেটাই। এখন আমি তোমাকে একটু আইডিয়া দেই। আয়োডিন যেটা আমরা পড়ি না কঠিন আয়োডিন এটা কিন্তু ভাই জারক। এটা কি? জারক। কেন জারক? কারণ এটা ইলেকট্রন ডোনেট করতে পারে। কারণ এটা কি করতে পারে? ইলেকট্রন ডোনেট করতে পারে বা ইলেকট্রন গ্রহণ করতে পারে সরি। এটা কি করতে পারে ভাই? এটা চেঞ্জ করতে পারে। আর বিজারক কোনটা? বিজারক হলো আমাদের আয়োডাইড। যেটা কি করবে? ইলেকট্রন ডোনেট করবে। এটা জারক কারণ এটা ইলেকট্রন গ্রহণ করতে পারে। কি করতে পারে? ইলেকট্রন গ্রহণ করতে পারে। যেহেতু ইলেকট্রন গ্রহণ করতে পারে এটা হলো জারক। আর এটা যেহেতু ইলেকট্রন দান করতে পারে তার মানে এটা হলো বিজারক। এটা কি? বিজারক। মনে রাখবা আয়োডিন কিন্তু একটা কঠিন জারক। আয়োডিন একটা কঠিন জারক। ডান। তারপর অম্লীয় মাধ্যমে পটাশিয়াম পারম্যাঙ্গানেট কয়টি ইলেকট্রন গ্রহণ করে ভাই? অম্লীয় মাধ্যমে কয়টা গ্রহণ করে ভাই? অম্লীয় মাধ্যমে গ্রহণ করে হলো 5টা। আর ক্ষারীয় মাধ্যমে গ্রহণ করে কয়টা? ক্ষারীয় মাধ্যমে হলো 3টা। ক্ষারীয় মাধ্যমে কয়টা? 3টা। অম্লীয় মাধ্যমে 5টা, ক্ষারীয় মাধ্যমে 3টা। এই যে ক্ষারীয় মাধ্যমে পটাশিয়াম পারম্যাঙ্গানেট কয়টা ইলেকট্রন গ্রহণ করে? 3টা। ডান। তারপরে এই বিক্রিয়ায় কোনটি জারিত হয়েছে ভাই? কোনটা জারণ হয়েছে?
তো এইটার আমাদের জারণ সংখ্যা বেড়ে যাবে। দেখো তো কোনটার জারণ সংখ্যা বাড়ছে। তো দেখো এই জায়গায় আছে -1 করে ২ টা মানে -1 × 2। এইখানে দেখো তো আমাদের কি হইছে, এটা হলো +2 আছে। এইখানে আমাদের কি +2 আছে, -1 × 2 আছে, ২ টা আছে। এখানে হয়ে গেছে +4। তার মানে দেখো যে +2 থেকে 4 হয়ে গেছে। আমি পেয়ে গেছি কোনটার জারণ হইছে। তো জারণ হইছে কোনটার? SN2+ এর। SN2+ এর জারণ করছে। তো এটা হলো কি? এটা একটা বিজারক হিসেবে কাজ করতেছে। ডান। দেন নিচের কোনটিতে জারণ বিজারণ বিক্রিয়া যেটা হলো জারণ সংখ্যা পরিবর্তন হইছে সেইটাই। ভাই দেখো জারণ সংখ্যার মধ্যে পরিবর্তন হইছে কোনটায়? ভাই দেখো ১ম টায় জারণ সংখ্যা পরিবর্তন হইছে? না। এই যে ২য় টায় জারণ সংখ্যা পরিবর্তন হইছে। এখানে আছে আমাদের কি -2 এটা হয়ে গেছে 0 মানে জারণ সংখ্যা পরিবর্তন হইছে। এটাই হলো আমাদের জারণ বিজারণ বিক্রিয়া। ডান। দ্বিতীয় কোণে জারক ও বিজারক উভয় হিসেবে কাজ করতে পারে। ওই যে পড়ছিলাম হানিফের। তো এই জায়গায় দেখো হাতে কি ছিল? আমাদের হাইড্রোজেন পারঅক্সাইড। উত্তর হলো হাইড্রোজেন পারঅক্সাইড। ডান। দেন আমাদের এই আয়নে কোবাল্টের জারণ মান কত? ভাই যখনই আমাদের আধান থাকে তখন এই পাশে হলো ইকুয়েশনের এক পাশে আমাদের 0 এর জায়গায় -3 হবে। সো দেখি আমাদের কোবাল্ট বের করতে বলছে x প্লাস -1 × 6 ইজ ইকুয়াল টু এত। সো x -6 ইজ ইকুয়াল টু -3। সুতরাং x ইকুয়াল টু -3 প্লাস 6 সুতরাং x ইজ ইকুয়াল টু +3। উত্তর কত? +3। ডান। দেন নিচের কোণটিতে ক্লোরিনের জারণ সংখ্যা সর্বাধিক। দেখো কোনটায় ক্লোরিনের জারণ সংখ্যা সর্বাধিক। এখানে যদি দেখো ভাই যেটা নেগেটিভ যত বেশি ওটা পজিটিভ তত বেশি হবে। তো এখানে দেখো এই যে হাইড্রোজেনের মানে যে পারক্লোরিক অ্যাসিড, এই পারক্লোরিক অ্যাসিডটাতে আমাদের জারণ সংখ্যা সবচেয়ে বেশি। এটাতে আমাদের জারণ সংখ্যা কত? দেখি তো এটাতে হলো আমাদের -+1, এটাতে +3, এটাতে +5, এটাতে হলো +7। ডান। এরপরে দেখো আমাদের এই বিক্রিয়ায় ব্রোমিনের জারণ সংখ্যার পরিবর্তন কোনটি? দেখো এখানে ব্রোমিনের জারণ সংখ্যা কত আছে? 0। এখানে কি হয়ে গেছে দেখো। আমি যদি দেখি এটার জারণ সংখ্যা কত হইছে। সো এখানে যেহেতু আধান আছে তার মানে ইকুয়েশনের একপাশে -1। তো ব্রোমিন মানে x প্লাস -2 × 3। তো কি x -6 = -1। সুতরাং x = -1 + 6। সুতরাং x কত? +5। তার মানে এখানে কি হয়েছে? 0 থেকে +5 হয়েছে। 0 থেকে +5 হয়েছে। কি হয়েছে ভাই? 0 থেকে +5 হয়েছে। ওকে? ডান। এরপরে সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস ক্লোরিন, এটা হলো সোডিয়াম ক্লোরাইড। এই হচ্ছে বিক্রিয়াটি কি করছে ভাই দেখো, এই যে ক্লোরিনটা আছে জারণ সংখ্যা 0, এখানে জারণ সংখ্যা 1, এখানে জারণ সংখ্যা +1। দেখো একটাই 0 থেকে +1 হইছে আবার -1 হইছে। এই যে 0 থেকে +1 মাইনাস হয়ে যাওয়া এই বিক্রিয়াটাকে আমরা কি বলি? অসামঞ্জস্য বিক্রিয়া বা ডিসপ্রপোর্শনাল রিঅ্যাকশন। ডান। নিচের কোনটি বিজারক? ভাই নিচের কোনটি বিজারক? দেখো এই প্রত্যেকটা হলো অ্যাসিড বা কার্বক্সিলিক গ্রুপ আছে। বাট একটা আছে যেটা হলো মিথানোয়িক অ্যাসিড। এই মিথানোয়িক অ্যাসিডে অ্যালডিহাইড গ্রুপ থাকায় মানে স্ট্রাকচারে অ্যালডিহাইড গ্রুপটার মতন থাকায় এটা ভাই অক্সিডাইজড হইতে পারে। কি হইতে পারে ভাই? জারিত হইতে পারে। ভাই বিজারক কোনটা হবে? যেটা জারিত হইতে পারবে। তো এখানে জারিত হইতে পারে শুধুমাত্র মিথানোয়িক অ্যাসিড, আর অন্য কোনটা জারিত হইতে পারে না। ডান। তারপর আমাদের এই আয়নে সালফারের জারণ মান কত? সেইম ভাবে ম্যাথ, একই টাইপের ম্যাথ। আমরা বারবার করব। যত প্র্যাকটিস করব আমাদের ভুল কম হবে। -2 সো সালফারের বের করতে হবে x প্লাস -2 × 4 x - 8 = -2। সুতরাং x +6। উত্তর হলো +6। ডান। এরপরে এই যোগে সিলিকনের জারণ মান কত? ভাই এটা কত আমাদের 1 × 2 মানে +1 × 2 প্লাস x প্লাস -2 প্লাস -1 × 6 0। সো দেখি তো আমরা এটা হলো কি +2 প্লাস x -2 -6 0। x +6। উত্তর হলো কি ভাই? +6। ডান। দেখো সোডিয়াম টেট্রাথায়োনাইডের কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা কত? ভাই সোডিয়াম টেট্রাথায়োনাইড মানে কি? Na2S4O6 এই ফর্মুলাগুলো আমাদের একটু মনে রাখতে হবে। তো এটা ক্ষেত্রে আমরা কি জানি? +1 × 2 প্লাস আমাদের কি 4 × x কিন্তু সালফারটা বের করতে বলছে। তারপরে কি -2 × 6 0। তো এই জায়গায় কি ভাই +2 প্লাস 4x -12 0। তার মানে কি ভাই 4x 10। সুতরাং x ভাই 5/2 মানে 2.5 প্লাস 2.5। উত্তর হলো ভাই +2.5। ডান। দেন আমাদের নিচের কোণটি জারক ও বিজারক উভয় হিসেবে কাজ করতে পারে। ভাই আমরা ওই যে যা পড়ছি সেখানে একটা ছন্দ ছিল, হানিফকে নিয়ে এসেছে। ওই জায়গায় কি ছিল ভাই? আমাদের এই কি ছিল? সালফার ডাই অক্সাইড ছিল। ডান। তারপরে
আমাদের CH2Cl2 যোগ সি পরমাণুর জারণ সংখ্যা কত ভাই? দেখো এই জায়গায় যদি আমি দেখি সি পরমাণুর জারণ সংখ্যা, তার মানে কি এক প্লাস ভাই প্লাস 1 ইন্টু 2 প্লাস মাইনাস 1 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 0। সো এই জায়গায় কি x প্লাস 2 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। সুতরাং x ইজ ইকুয়াল টু 0। এই জায়গায় কার্বনের জারণ সংখ্যা কত ভাই? 0। এরপরে কোনটি যোজনীয় জারণ মান উভয়ই 0 ভাই? যেটা আমাদের একদম ইনার্ট গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাসের আমাদের যোজনীয় এবং জারণ মান দুইটাই 0 হয়। সো ইনার্ট গ্যাস কোনটা? নিয়ন। উত্তর হবে নিয়ন। তারপরে কোনটি জারণ বিজারণ বিক্রিয়া ভাই? যেটা আমাদের জারণ সংখ্যা পরিবর্তন হবে সেটাই জারণ বিজারণ বিক্রিয়া ভাই। দেখি তো, এই যে ভাই চোখের সামনে দেখতেছি আমি 0 থেকে আমাদের এখানে +2 হয়ে গেছে। সো এটাই জারণ বিজারণ বিক্রিয়া। ডান। কোনটি জারক পদার্থ? ভাই জারক পদার্থ কোনটা? যেটা আমাদের নিজে বিজারিত হবে। নিজে কি হবে? বিজারিত হবে। তার মানে অন্যকে কি করতে পারে? জারিত করতে পারবে। এখন দেখো আমি কি বলছিলাম? জারক পদার্থের ক্ষেত্রে আমাদের কয়েকটা জিনিস মনে রাখতে। তো সর্বপ্রথম যে জিনিসটা, জারক পদার্থ নিজে বিজারিত হওয়া। নিজে বিজারিত হওয়া মানে তার হলো আমাদের জারণ সংখ্যা কমে যাওয়া, মানে সে ইলেকট্রন গ্রহণ করবে। কি করবে? ইলেকট্রন গ্রহণ করবে। ইলেকট্রন গ্রহণ করবে কোনটা? এই জায়গায় দেখো ম্যাগনেসিয়াম 2+, এটা ইলেকট্রন গ্রহণ করবে। উত্তর কি? উত্তর হলো আমাদের এই ম্যাগনেসিয়াম 2+। ডান। নিচে কোনটি? গ্যাসিয়াস অক্সিডাইজিং এজেন্ট। গ্যাসিয়াস জারক পদার্থ কোনটা? ভাই জারক পদার্থ কোনটা, বিজারক পদার্থ কোনটা? যে টোটাল লিস্ট আছে ভাই দয়া করে পড়বা। আমরা এটা এমনিই বুঝতে পারছি কোনটা গ্যাসিয়াস অক্সিডাইজিং এজেন্ট ভাই, ওজন। বাট তাও যা আছে সব একদম হুবহু মুখস্থ করবা। কোন বিক্রিয়াটি জারণ বিজারণ না? ভাই যেইটাই আমাদের জারণ সংখ্যার কোনো পরিবর্তন হচ্ছে না সেটাই আমাদের জারণ বিজারণ বিক্রিয়া হবে না। যেমন দেখেই মনে হচ্ছে এই যে ভাই গ নাম্বারটা, যেটা কোনো জারণ বিজারণ না, জারণ সংখ্যা কোনো পরিবর্তন হয় না, এটা হলো জারণ বিজারণ বিক্রিয়া হবে না। n এর সর্বোচ্চ জারণ অবস্থা কত? আমরা জানি n এর সর্বোচ্চ জারণ অবস্থা +5। সেই +5 কোনটা আছে দেখি তো? এই যে N2O5, এটি হবে আমাদের উত্তর। থায়োসালফেট আয়ন ও আয়োডিনের রিডক্স বিক্রিয়ায় নিচের কোনটি উৎপন্ন হয়? ভাই থায়োসালফেট আয়ন এবং আয়োডিনের রিডক্স বিক্রিয়ায় আমাদের দেখো আয়োডিনটা কি হিসেবে কাজ করবে? আয়োডিন কাজ করবে আমাদের বিজারক হিসেবে। কি হিসেবে কাজ করবে? বিজারক হিসেবে, মানে অন্যটাকে জারিত করবে, এটাকে জারিত করবে, এটাকে জারিত করে আমাদের পরিণত করে কি? পরিণত করে আমাদের এইটাতে। ওকে? এটা একটু মাথায় রাখবা। ডান। আমাদের নিচের কোন জোড়াটি জারক ও বিজারকের উদাহরণ? ভাই জারক এবং বিজারক। ভাই একদম ক্লাসিক্যাল উদাহরণ ভাই। পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর পটাশিয়াম আয়োডাইড। এর মধ্যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট হলো জারক আর পটাশিয়াম আয়োডাইডের যে আয়োডাইড আয়নটা আছে সেটা হলো বিজারক। ডান। কপার সালফেট এই যে এই বিক্রিয়ার ক্ষেত্রে কোনটি সঠিক? ভাই এই যে জারিত হয়েছে বিজারিত হয়েছে। ভাই দেখো এই জায়গায় আমাদের কি ছিল? +2 ছিল। হয়ে গেছে কি? -1। সো এটা কি হইছে? এটা আমাদের বিজারিত হয়েছে। দেখো তো এটা বিজারিত হয়েছে কোথাও লেখা আছে? না, লেখা নাই। -1 ছিল 0 হয়ে গেছে। মানে এটা কি হয়েছে ভাই? জারিত হয়েছে। এই যে লেখা আছে ভাই, আয়োডাইড আয়ন জারিত হয়েছে। উত্তর হলো এইটাই। জাস্ট দেখবা একটার পর একটা মিলে কিনা। পারক্লোরিক অ্যাসিডের ক্লোরিনের জারণ সংখ্যা কত ভাই? +7 মুখস্থ। তারপরে এই যে ২ টা আয়ন আছে, এই আয়নের সালফারের জারণ সংখ্যা যথাক্রমে কত, কত? ভাই এটার ক্ষেত্রে আমরা দেখি তো -2 বলছে। তাহলে ইকুয়েশন এক পাশে -2। তো আমাদের কি 2x প্লাস -2 ইনটু 3। তো কি আসে? 2x - 6 = -2। সুতরাং আমাদের 2x +4। সুতরাং x +2। x কি ভাই? +2। এটার ক্ষেত্রে যদি আসি তাহলে কি ভাই আমাদের 4x প্লাস -2 ইনটু 6 -2। তো এটা কি 4x -12 -2। তো 4x +10। সুতরাং x +2.5। সো জারণ সংখ্যা যথাক্রমে 2 আর 2.5। তারপরে কি ভাই? যৌগের আধানহীন অণুতে উপস্থিত পরমাণুর জারণ সংখ্যার যোগফল কত? আধানহীন অণু বলছে। মানে ধরো আমাদের NaOH আমি বললাম। এইটার সবগুলা যদি আমি জারণ সংখ্যার যোগফল করি তাহলে কত হবে? 0। যখন আধানহীন বলছে তার মানে এটার যোগফল হবে 0। আধান বললে যেটা আধান সেটাই হলো উত্তর। ডান। কোন শ্রেণীর আয়নে +3 জারণ সংখ্যার পরমাণু রয়েছে? ভাই কোনটার কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা +3? এটা দেখি তো। ভাই প্রথমটা যখন দেখতে যাইতেছি প্রথমটাই হলো আমাদের +3। সো প্রথমটাই উত্তর। যেহেতু প্রথমটাই বুঝছি, প্রথমটাই উত্তর। তাও প্রত্যেকটা দেখতে পারো। প্রত্যেকটা দেখলে তুমি দেখবা পরেরটা হলো +5 আছে। এরপরেরটা আমাদের +2 আছে। এরপরটা তুমি দেখতে গেলে ভাই প্লাস কি আছে এটা? এটা হলো +5 আছে। ওকে? ডান। তারপরে আমাদের এই যে HClO3 যৌগে ক্লোরিনের জারণ সংখ্যা কত ভাই? +5 মুখস্থ। তারপরে আমাদের কি এই যে আয়নটিতে কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা কত? ভাই দেখি তো কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা কত? এই যে এই জিনিসটা অ্যামোনিয়ার জারণ সংখ্যা কত ভাই? 0।
অ্যামোনিয়ার জারণ সংখ্যা কত? 0। এইটা যদি তুমি ভুল করো তাহলে তোমার মেইন ভুলটা শুরু হবে। সো দেখি যে ভাই x + 6 * 0 = ওই যে যেটা আধান আছে +3। সো x = কত? +3। উত্তর হলো +3। ডান। এরপরে দেখো নিচের কোনটি জারণ বিজারণ বিক্রিয়া নয়? দেখো তো কোনটার জারণ সংখ্যা কোনো পরিবর্তন হয় নাই? এই যে নিচেরটায় ভাই জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয় নাই। উত্তর হলো নিচেরটা। তারপরেরটা কি ভাই? এই যে বিক্রিয়া কোনটি জারক? ভাই যেটার বিজারণ হয়েছে সেটাই হলো জারক। ঠিক আছে? কোনটার বিজারণ হয়েছে দেখি তো? যে ভাই আমাদের Na2H2O3 আয়োডিন, আয়োডিনটা হয়েছে আয়োডাইড। এটার কি হয়েছে? এটার নিজের বিজারণ হয়েছে মানে এটা হলো বিজারক। মানে কি? এটা হলো বিজারক হিসেবে কাজ করছে। এটা যদি বিজারক হয় অপোজিটটা হলো জারক। অপোজিটটা কি? জারক। সো উত্তর হলো কি? উত্তর হলো আমাদের খুবই দুঃখিত 0 থেকে -1 হয়েছে। মানে ওইটার কি হয়েছে? ওইটার হলো বিজারণ হয়েছে। কি হয়েছে? বিজারণ হয়েছে। কি হয়েছে? বিজারণ হয়েছে। তো যেহেতু আমাদের এটার বিজারণ হয়েছে, তো কি হয়েছে ভাই? বিজারণ হয়েছে। তার মানে এটা কি হিসেবে কাজ করবে? এটা হলো জারক হিসেবে কাজ করবে। কি হিসেবে কাজ করবে? জারক হিসেবে কাজ করবে। ওকে? যেহেতু এটা বিজারণ হয়েছে এটার জারক হিসেবে কাজ করবে। ডান। তারপরে কি বলছে ভাই? অর্ধমোল কার্বন ডাই অক্সাইড গ্যাসে অক্সিজেন পরিমাণের সংখ্যা কত? ভাই দেখো খুবই সহজ। ১ মোল কার্বন ডাই অক্সাইড এ আমাদের অক্সিজেন পরমাণুর সংখ্যা কত? অক্সিজেন পরমাণুর সংখ্যা কত? ১ মোল কার্বন ডাই অক্সাইডের যদি সংখ্যা বলি তাহলে অ্যাভোগাড্রো নাম্বার 6.023 * 10^23 বলছে অক্সিজেন পরমাণুর সংখ্যা। অক্সিজেন পরমাণু কয়টা আছে? ২ টা। সো গুণ হবে ২। এখন সারপ্রাইজিংলি এই জায়গায় বলছে 0.5 মোল। 0.5 মোল যদি বলি তাহলে 0.5 মোল বললে এই জায়গায় কি হয়ে যাবে? এটাকে আমরা ২ দ্বারা ভাগ করে দেব। কি দ্বারা ভাগ করে দেব? ২ দ্বারা ভাগ করে দেব। তো উত্তর কি হবে? উত্তর ভাই 6.023 * 10^23 থাকবে। ওকে? বুঝতে পারছো? ডান। এরপরে দেখো জারক কোনটা? ভাই জারক কোনটা? কোনটা জারক? যেটার বিজারণ হবে। মানে যেটা হলো আমাদের কি? ইলেকট্রনটা গ্রহণ করবে। এইটার মধ্যে ইলেকট্রন গ্রহণ করবে কোনটা? ভাই দেখো H+ যেটা আছে এটা ইলেকট্রন গ্রহণ করবে। সো এটা হলো জারক। শক্তিশালী অ্যাসিড এবং দুর্বল ক্ষারে ট্রাইটেশন। এই যে টেবিলটা ভাই, এই টেবিলটাতে কতটা গুরুত্বপূর্ণ। তো দেখো এটা একদম সহজভাবে বুঝাই দিই। খুবই সহজ, সহজ জিনিস আছে। যেমন বলছে ভাই যে আমাদের শক্তিশালী অ্যাসিড এবং দুর্বল ক্ষার। মানে কি? আমাদের pH টা থাকবে কমের দিকে। pH কমের দিকে কি আছে ভাই? মিথাইল অরেঞ্জ আছে, মিথাইল রেড আছে। এটার মধ্যে একটা উত্তর হবে। যদি বলতো ভাই শক্তিশালী ক্ষার, দুর্বল অ্যাসিড, সেক্ষেত্রে হয়তো ফেনোলফথ্যালিন, থাইমল ব্লু, ঠিক আছে? ওইসবের দিকে আমাদের চলে যেত। ক্রিস্টল রেড ওইদিকে চলে যেত। ঠিক আছে? সো এই জায়গায় যেহেতু বলছে শক্তিশালী অ্যাসিড, দুর্বল ক্ষার, উত্তর হবে মিথাইল অরেঞ্জ। আর যদি বলতো শক্তিশালী অ্যাসিড মানে শক্তিশালী ক্ষার ২ টাই তাহলে সবগুলাই উত্তর। ওকে? উত্তর হলো মিথাইল অরেঞ্জ। টাইট্রেশন বিক্রিয়া কোন যৌগ দিয়ে প্রমাণ দ্রবণ তৈরি করা যায় না? সেকেন্ডারি যৌগ যেটাতে কার্বন নাই। উত্তর হলো পটাশিয়াম পারম্যাঙ্গানেট। ডান। ইথানোয়িক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের টাইট্রেশন উদ্দর্শ। ইথানোয়িক অ্যাসিড কি ভাই? দুর্বল। এটা কি ভাই? সবল। তো সবল ক্ষার মানে pH টা হবে 10 এর কাছাকাছি। উত্তর হলো ফেনোলফথ্যালিন। উত্তর কি? ফেনোলফথ্যালিন। ডান। মৃদু অ্যাসিড সবল ক্ষার মানে 10 এর কাছাকাছি। ফেনোলফথ্যালিন। ডান। তারপরে কি ভাই? মিথাইল অরেঞ্জের বর্ণ পরিবর্তনের pH পরিসর কত? ভাই মিথাইল অরেঞ্জের ক্ষেত্রে এটা হলো ৩.১ থেকে ৪.৮ বা আমরা একে বলি ৩ থেকে ৫ বলি আমরা। ডান। তারপরে মিথাইল রেডও আমাদের ওই কাছাকাছি। মিথাইল রেডও কি? ওই কাছাকাছি হবে। কাছাকাছি ক্ষেত্রে কত ভাই? আমাদের ওই ৩ থেকে আমাদের যেরকম একটা ৫ ছিল এটা হলো ৪ থেকে ৭। এটা কি ভাই? ৪ থেকে ৭। আর এই যে ১ থেকে ৩ এটা হলো থাইমল ব্লু অম্লর ক্ষেত্রে হয়। ডান। তারপরে টেবিলটা মুখস্থ। Na2CO3 এবং HCl ভাই এটা আমাদের কি? দুর্বল। এটা হলো সবল। সো আমাকে যেহেতু অ্যাসিডটা সবল মানে আমাদের pH টা ওই যে ৭ এর নিচে হবে। ৭ এর নিচে কোনটা আছে ভাই? মিথাইল অরেঞ্জ। আর হলো আমাদের মিথাইল রেড। উত্তর হবে কি ভাই আমাদের? মিথাইল অরেঞ্জ। তারপরে আমাদের মিথাইল অরেঞ্জ অম্লীয় দ্রবণে কোন বর্ণ দেয়? এটা আমরা আগেও পড়ে আসছি, এখন আবার পড়তেছি। মিথাইল অরেঞ্জ অম্লীয় দ্রবণে দিবে লাল দ্রবণ। কি দিবে ভাই? লাল বর্ণ দিবে। অম্ল ক্ষার টাইট্রেশনের সমাপ্তি বিন্দুতে ফেনোলফথ্যালিনের বর্ণ পরিসর কেমন? ৮ থেকে ১০, ৮ থেকে ১০, ৮ থেকে ১০ এ কোনটা আছে ভাই? ৮.৩ থেকে ১০। ডান। তারপর মিথাইল অরেঞ্জ নির্দেশকের pH পরিসর কত? এই যে 3.1 থেকে 4.4, 3.1 থেকে 4.4 ডান। ৩ থেকে ৫ ও আছে কবির স্যারের বইতে। মিথাইল রেডের বর্ণ পরিসরের pH সীমা কত? মিথাইল রেড, অরেঞ্জ ছিল এটা। রেড হলো ভাই ৪ থেকে ৭, ৪ থেকে ৭ ডান। তারপরে আমাদের HBr দ্রবণে আমাদের ফেনোলফথ্যালিন কি বর্ণ ধারণ করে ভাই? HBr কি? অম্লীয়। অম্লীয় দ্রবণে ফেনোলফথ্যালিন ভাই বর্ণহীন। কেমন? বর্ণহীন। কালার চেঞ্জ মাস্ট।
তারপর এই যে আমাদের বিক্রিয়া আছে, উক্ত বিক্রিয়া উপযুক্ত নির্দেশক কোনটা ভাই? দুর্বল, সবল। ক্ষার সবল মানে ফেনোলফথালিন, ক্ষার সবল মানে ফেনোলফথালিন, ক্ষার সবল মানে ফেনোলফথালিন। ডান। এই বিক্রিয়াটিতে H2S এর ভূমিকা কি ভাই? দেখো H2S এ জায়গায় কত -2, এ জায়গায় কত 0, কি হইছে এটার? জারণ হইছে, মানে এটা হলো বিজারক। তার মানে এটা কি? এটা হলো বিজারক। এটা কি? বিজারক। ডান। সহজ, এইভাবে ইউজ করবা। তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের ক্ষেত্রে আমরা সব ইউজ করতে পারি, আগেই বলছি। তারপর একই ঘনমাত্রায় সম আয়তনের সোডিয়াম হাইড্রোক্সাইড এবং H2S এর প্রকৃতি কেমন হবে ভাই? দেখো একই ঘনমাত্রায় সম আয়তন, সেম ভাবে, ওই যে আগে যেভাবে পড়ছিলাম আমরা সেম ভাবে। এটা কি ভাই? ক্ষার। এটা কি? অম্ল। ক্ষারের ক্ষেত্রে আমরা N কি বের করছিলাম? E ইনটু V1 ইনটু S1, সেম N ইজ ইকুয়াল টু E ইনটু V2 ইনটু S2। এই জায়গায় কি? তুল্য সংখ্যা 1, V1 হলো আমাদের কত? সম আয়তন বলছে মানে V, একই ঘনমাত্রার, ধরলাম একই মানে S, বা 1 ধরলাম, বাদ দিলাম, একই কথা। সেম 2V ইনটু 1, আমি দুইটার ক্ষেত্রে কি একই ঘনমাত্রা 1 ধরে নিছি। তো এটার ক্ষেত্রে পাচ্ছি আমরা V, এটার ক্ষেত্রে 2V। বেশি কোনটা? 2V। সো আমাদের দ্রবণটা কেমন হবে? দ্রবণটা হবে অম্লীয়। আসলে যেটার ভাই আমাদের বেশি থাকে, মানে তুল্য সংখ্যা বেশি থাকে, সেরকম হয়। অ্যাসিডের তুল্য সংখ্যা বেশি, সো উত্তর হবে ভাই অম্লীয়। ওকে? ইথানোয়িক অ্যাসিড ও সোডিয়াম হাইড্রোক্সাইডের অনুমাপনে উপযুক্ত নির্দেশক কোনটা? ইথানোয়িক অ্যাসিড দুর্বল। ইথানোয়িক অ্যাসিড কেমন ভাই? দুর্বল। সোডিয়াম হাইড্রোক্সাইড কেমন? সবল। সো যেহেতু সবল ক্ষার, তার মানে আমাদের ওই যে ফেনোলফথালিন। তারপর এইটার মধ্যে নিচের কোনটা সঠিক ভাই? এ কি? এ হলো আমাদের মাত্রা। ই কি মানে এপসাইলন কি? এপসাইলন হলো আমাদের সহগ। আর সি কি? সি হলো ঘনমাত্রা। আর এল হলো আমাদের সেলের পুরুত্ব বা আমাদের যে লেন্থটা আছে সেইটা। তো উত্তর হলো আমাদের কোনটা সঠিক ভাই? সি সঠিক। ওকে? সো অনেকক্ষণ অনেকই পড়লাম, কিভাবে ম্যাথ করতে হয় বললাম। আজকে কিন্তু ম্যাক্সিমাম হলো ম্যাথ। পরিমাণ কত থেকে আমাদের ম্যাথই বেশি আছে, আর ম্যাথ বাদে আসলে ওই যে জারক বিজারক কোনটা আর ওই ছকটা। সো অনেক পরিমাণ সলভ করছি। প্রায় আমাদের কয়টা? ২৩২ মানে ১১৬ টা প্রশ্ন সলভ করছি। এখান থেকে তুমি পরীক্ষায় কমন পাবা। এটা তুমি বিশ্বাস রাখো, এখান থেকে তুমি পরীক্ষায় কমন পাবা। সো এটাই ধরে বসে থাকো না যে এখান থেকেই তুমি সব পাবা। তো প্র্যাকটিস করবা বেশি, বেশি। আর কোন সমস্যা থাকলে অবশ্যই জানাবা। সো আজকের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।